ওহো, ইফতারের আর কত দেরি? আমার পেটের ভেতর তো ডাইনোসর দৌড়াচ্ছে। ফারহান, তুমি রোজা রেখে এই মারামারির কার্টুন দেখছো? তো কি করব? আমার তো খিদে পেয়েছে। রোজা রেখে সারাদিন টিভি দেখা তো অনর্থক কাজ। এতে রোজার সওয়াব কমে যায়। চলো মাকে সাহায্য করি। আম্মু, আজকে আমার প্রিয় আলুর চপ। হ্যাঁ বাবা, তোমার প্রিয় আলুর চপ। আমার তো খুব খিদে পেয়েছে। দুনিয়ার সবচেয়ে মজার খাবার। হায় আল্লাহ, আমি কি করলাম? আমি তো রোজা রেখেছি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19-এর আজকে টিউটোরিয়ালে। শুরুতে আপনারা যে কার্টুন ভিডিওটি দেখেছেন, ঠিক এই ধরনের প্রফেশনাল ইসলামিক কার্টুন ভিডিও কিভাবে এআই দিয়ে তৈরি করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ A to Z আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি শিখব কিভাবে ভিডিওর জন্য একটি আকর্ষণীয় গল্পের স্ক্রিপ্ট তৈরি করতে হয়, কিভাবে একই রকম বা কনসিস্টেন্ট ক্যারেক্টারগুলো জেনারেট করতে হয় এবং একটি প্রপার শর্ট লিস্ট অনুযায়ী কিভাবে নিখুঁত ইমেজ ও ভিডিও ফুটেজগুলো জেনারেট করতে হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকের এই টিউটোরিয়ালটি হতে যাচ্ছে এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার একটি কমপ্লিট মাস্টার ক্লাস। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। আর কার্টুন ভিডিও জেনারেট করার কাজটি আমরা মূলত 6টি স্টেপে করব। প্রথম স্টেপে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব, দেন ভিডিওতে যতগুলো ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারগুলোর জন্য পোর্ট্রেট ইমেজ জেনারেট করব। এরপর শর্ট লিস্ট তৈরি করব, অর্থাৎ পুরো ভিডিওতে যেসব শর্টগুলো আমরা ব্যবহার করব সেই শর্টগুলোর জন্য একটা ইমেজ এবং ভিডিও জেনারেশন শর্ট লিস্ট তৈরি করব। এরপর ইমেজ জেনারেট করব, দেন ভিডিও জেনারেট করব এবং সবার শেষে ভিডিও এডিটিং করব। তো স্ক্রিপ্ট জেনারেট করার কাজটি আমরা চাইলে ChatGPT অথবা গুগল এআই স্টুডিও দিয়ে করতে পারি। আমি প্রথমে চলে যাচ্ছি গুগল এআই স্টুডিওতে। ওকে, আমরা এখান থেকে জেমিনি 3.1 মডেলটি সিলেক্ট করে রাখবো। দেন এখানে আমরা যে স্ক্রিপ্টটা জেনারেট করব, স্ক্রিপ্ট তৈরি করার কাজটি আমরা মূলত দুইভাবে করতে পারি। আমরা চাইলে নিজের আইডিয়া দিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারি, অথবা আমরা অন্য কোনো কার্টুন ভিডিওকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি, অর্থাৎ হুবহু একই থিমের উপরে আমরা আরেকটা নতুন স্ক্রিপ্ট তৈরি করতে পারি নিজেদের ক্যারেক্টার দিয়ে। তো আমরা দুইভাবেই শিখব। প্রথমে আমরা একটা নিজের আইডিয়া দিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করব, অর্থাৎ পুরো গল্পের মধ্যে কী কী ঘটবে, কোন কোন ক্যারেক্টারগুলো থাকবে সেই সবগুলো বিষয় উল্লেখ করে একটা স্ক্রিপ্ট তৈরি করব। তো সেজন্য আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি, যে মাস্টার প্রম্পটটি তো ইউজ করে আপনি সহজেই যে কোনো কার্টুন ভিডিওর জন্য, ইসলামিক কার্টুন ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। এখানে আমরা একদম ডিটেইল একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। এখানে আপনাকে শুধু গল্পের আইডিয়া দিতে হবে এবং গল্পের মধ্যে কোন কোন ক্যারেক্টারগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলোর নাম এবং বয়স চাইলে পোশাক উল্লেখ করে দিতে পারেন। যেমন আমরা এখানে যে স্ক্রিপ্টটা লিখেছি এটা আমরা একদম মাস্টার প্রম্পট হিসেবে লিখেছি, যে কোনো ইসলামিক কার্টুন ভিডিওর জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা তাকে একটা রোল দিলাম, অর্থাৎ ChatGPTকে অথবা গুগল এআই স্টুডিওকে একটা রোল দিলাম যে তার কাজটা কি সেটা আমরা এখানে তাকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যে তোমার কাজ হলো একটি শিশুদের জন্য ইসলামিক শিক্ষামূলক কার্টুন ভিডিওর সম্পূর্ণ গল্প স্ক্রিপ্ট তৈরি করা। আমি তোমাকে শুধু গল্পের মূল আইডিয়া এবং চরিত্রগুলোর তথ্য দেব, তুমি সে তথ্য অনুযায়ী 10 মিনিটের একটি সম্পূর্ণ কার্টুন গল্প লিখবে। আমরা এখানে মিনিটটা উল্লেখ করে দিলাম। এরপর আমরা এখানে একটা গল্পের আইডিয়া দিয়ে দিলাম যে গল্পটা কেমন হবে। রোজা রেখে বুলে খেয়ে ফেলা, এখানে এটা হচ্ছে গল্পের আইডিয়া। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে স্পেসিফিক করে দিলাম যে কে বুলে খেয়ে ফেলবে। ফারহান ভুল করে তার প্রিয় আলুর চপ খেয়ে ফেলবে। এরপরে মিথ্যা কথা না বলা, এটা উল্লেখ করে দিলাম। রোজা রেখে মিথ্যা কথা ও অনর্থক কাজ থেকে কাজ না করাটাও রোজার অংশ। এখানে আমরা এই আইডিয়াটা দিয়ে দিলাম, বাট আপনি চাইলে আরেকটু সংক্ষেপে দিতে পারেন, যেমন রোজা রেখে বুলে খেয়ে ফেলা ও মিথ্যে কথা না বলা, এতটুকু দিলেই হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু ডিটেল লিখে দিলাম। এরপর গল্পের মূল উদ্দেশ্যটা কি সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। গল্পটা হবে শিশুদের জন্য, যাতে করে এআই বুঝতে পারে যে আমরা কী ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছি, এবং গল্পের মধ্যে স্বাভাবিক ইসলামিক শিক্ষা ফুটে উঠবে।
গল্পের জন্য মজার, দুষ্টুমি মিশ্রিত, আবেগপূর্ণ, ইসলামিক শিক্ষণীয় এবং আকর্ষণীয় এবং স্মরণীয় হবে। এরপর বলে দিলাম গল্পের প্রয়োজনে নিজের বিষয়গুলো ব্যবহার করা যেতে পারে, যেমন পবিত্র কোরআন থেকে কোনো আয়াত নেওয়া যেতে পারে যদি গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস নেওয়া যেতে পারে যদি গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ঠিক আছে, আপনি যদি ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে এগুলো উল্লেখ করতে পারেন। আর যদি এমনিতে কোনো কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে শুধুমাত্র নৈতিক উপদেশ, যেমন সত্য বলা, ধৈর্য ধরা, এখানে ব্র্যাকেটে এই বিষয়গুলো উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে 3টা বিষয় উল্লেখ করে দিলাম। এরপর গল্পের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো আমরা এখানে ডিটেল লিখে দিলাম। যেমন মোট 4 জন চরিত্র থাকবে, এখানে কোন ক্যারেক্টার কী পরে থাকবে সেটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। ওকে, আমরা এখানে 4টা ক্যারেক্টার ডিটেলস লিখে দিলাম। এরপর গল্পের কাঠামোটা কেমন হবে, সে যে গল্পটা তৈরি করবে সেই গল্পটা কীরকম হবে সেটা আমরা এখানে একটা ইনস্ট্রাকশন তাকে দিয়ে দিলাম যে গল্পটি একটি প্রফেশনাল কার্টুন ভিডিওর মতো হতে হবে এবং নিচের স্ট্রাকচারটা যাতে সে অনুসরণ করে, অর্থাৎ শুরুতেই দৈনন্দিন জীবনের যে কোনো কাজ দিয়ে শুরু করা হবে, একদম স্বাভাবিকভাবে গল্পের শুরু হবে পরিবারের কোনো স্বাভাবিক দৈনন্দিন কাজ দিয়ে। এরপর যে কোনো ফানি সিচুয়েশান তৈরি হবে অথবা কোনো প্রবলেম ক্রিয়েট হবে, এটা হবে। দেন ইসলামিক লার্নিং মোমেন্ট থাকবে, এরপরে প্রবলেমের উপর ভিত্তি করে যে কোনো শিক্ষণীয় বিষয় থাকবে ইসলামের, তারপর রিয়েলাইজেশন থাকবে, তারপর হ্যাপি এন্ডিং হবে। এখানে আমরা এই স্ট্রাকচারটা তাকে ফলো করতে বললাম। এরপর সিন স্ট্রাকচারটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম যে গল্পটি 8 থেকে 12টি সিনে বিভক্ত থাকবে। এখানে আপনি চাইলে সিনগুলো আরও বাড়াতে পারেন, তো আমরা এখানে 8 থেকে 12টি সিন দিয়ে দিলাম। এরপরে প্রতিটা সিনের মধ্যে কি থাকবে, প্রতিটা সিনের শুরুতে সিন টাইটেল থাকবে, এরপর এনভায়রনমেন্ট ডিটেলস থাকবে, অর্থাৎ গল্পের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওই সিনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কী থাকবে সেটা যেন সে উল্লেখ করে দেয়। এরপর সিন ডেসক্রিপশন থাকবে, অর্থাৎ সিনের মধ্যে কোন ক্যারেক্টার কী করছে, কী বলছে, এই ঘটনাগুলো এখানে থাকবে প্রতিটা সিনের মধ্যে। ঠিক আছে, 8 থেকে 12টা সিনের মধ্যে প্রতিটা সিনের মধ্যে এই বিষয়গুলো থাকবে। ঠিক আছে, এরপর ক্যারেক্টারগুলো কী কথা বলছে সেটা থাকবে সিনের মধ্যে। এরপর ডায়লগগুলো, তারা যে ডায়লগগুলো দিবে ডায়লগগুলো যেন সহজ, ছোট এবং শিশুদের জন্য উপযোগী হয় সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এবং ভাষাগুলো কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। ভিডিওর দৈর্ঘ্যটা আমরা এখানে 10 মিনিট উল্লেখ করে দিলাম, আপনি চাইলে কম বেশি করতে পারেন। গল্প লেখার স্টাইলটা যেন শিশু বান্ধব হয় সেজন্য আমরা এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম, যেমন সহজ ভাষা, শিশুদের উপযোগী, বর্ণনামূলক, কল্পনাযোগ্য, আবেগপূর্ণ, এই বিষয়গুলো উল্লেখ করে দিলাম। এরপর গল্পের মধ্যে কিছু আবেগের মুহূর্ত, মজার মুহূর্ত থাকবে, সেগুলো আমরা উল্লেখ করে দিলাম। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। আপনাকে জাস্ট এখানে গল্পের আইডিয়াটা, আপনি কোন বিষয়ের উপরে কার্টুনটা তৈরি করতে চাচ্ছেন সেই আইডিয়াটা এখানে লিখে দিবেন এবং কয়জন ক্যারেক্টার থাকবে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে জাস্ট লিখে দেবেন, কয়জন ক্যারেক্টার থাকবে এবং ক্যারেক্টারগুলো কী পরে থাকবে। চাইলে আপনি কালার শো উল্লেখ করে দিতে পারেন, কোন কালারের জামা পরে থাকবে, কীরকম জামা পরে থাকবে, পোশাকের বিবরণ আপনি এখানে দিয়ে দিতে পারেন প্রতিটা ক্যারেক্টারের। ঠিক আছে, তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করি, জাস্ট চলে যাব গুগল এআই স্টুডিওতে, এখানে আমরা পেস্ট করে দেব, দেন রান। আমরা চাইলে একই কাজটা চ্যাটজিপিটিতেও করতে পারি। ওকে, আমাদেরকে একদম পারফেক্ট একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল। সেখানে সে প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে। একদম প্রফেশনাল স্ক্রিপ্ট, ইসলামিক স্ক্রিপ্ট রাইটার এবং শিশুতোষ কার্টুন নির্মাতা হিসেবে আমি আপনার দেওয়া নিয়মকানুন ও আইডিয়াগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছি। শিশুদের জন্য উপযোগী, মজার, শিক্ষণীয়, আবেগপূর্ণ একটি 10 মিনিটের কার্টুন ভিডিওর সম্পূর্ণ স্ক্রিপ্ট নিচে দেওয়া হলো। আচ্ছা, সে প্রথমে ক্যারেক্টারগুলো দিয়েছে, কোন ক্যারেক্টার কীভাবে আমরা যেভাবে লিখে দিয়েছি, কোন ক্যারেক্টারটা কী পরে থাকবে এবং তার অভিব্যক্তি কেমন হবে সেটাও সে উল্লেখ করে দিয়েছে। দেখুন, মা থাকবে অত্যন্ত মমতাময়ী, ফাতেমা থাকবে হিজাব ও শালীন পোশাক পরা, বুদ্ধিমতী, দায়িত্বশীল। মূল চরিত্র হচ্ছে ফারহান, সে হবে কিউট, দুষ্ট কিন্তু খুব ভালো মনের ছেলে। আচ্ছা, এরপরে সেইখানে আমাদেরকে প্রতিটা সিন, আমরা যেখানে 10 থেকে 12টা সিন উল্লেখ করেছিলাম, প্রতিটা সিন আমরা যেভাবে স্ট্রাকচার দিয়েছি সেভাবে সে লিখে দিয়েছে। দেখুন, প্রথম সিন হচ্ছে ন্যাচারাল বিগিনিং, রোজার দুপুর ও ফারহানের ক্লান্তি। আচ্ছা, এই সিনের এনভায়রনমেন্ট থাকবে হচ্ছে দুপুরের সময় ড্রয়িং রুমে, দেয়ালে একটি ইসলামিক ক্যালিগ্রাফি ঝোলানো আছে, ঘড়িতে দুপুর 3টা বাজে। আচ্ছা, এরপর সিন ডেসক্রিপশন কী হবে, ফারহান সোফায় বসে আছে, সে আজ রোজা রেখেছে, খিদায় তার পেট ছুঁচো করছে, সে পেটে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করছে। আচ্ছা, শুরুতে এভাবে শুরু হবে। ডায়লগটা কী হবে, ফারহান কী বলবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এরপর সিন 2 কী হবে, সিন 2 হচ্ছে ড্রয়িং রুম, টিভি স্ক্রিন। আচ্ছা, ফারহান উঠে বসে রিমোট দিয়ে টিভি চালু করে, টিভিতে খুব জোরে শব্দ করে একটি অ্যাকশন কার্টুন চলতে থাকে। আচ্ছা, এরপরে ডায়লগগুলো কী হবে, সিন 3তে কী হবে, সে আমাদেরকে একদম পুরো একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল।
একদম স্টোরি টেলিংয়ের মতো করে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা স্ক্রিপ্টটা পেলাম, আমরা এই স্ক্রিপ্টটাকে প্রথমেই ভালো করে পড়ে নেব। যদি স্ক্রিপ্টটা আমাদের পছন্দ না হয় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে একই থিম এবং একই ক্যারেক্টার দিয়ে তুমি আমাকে ভিন্ন রকম আরেকটা স্ক্রিপ্ট তৈরি করে দাও, অথবা ভিন্নভাবে আরেকটা স্ক্রিপ্ট তৈরি করে দাও। তাহলে সে আপনাকে আরেকটা নতুন স্ক্রিপ্ট তৈরি করে দেবে যদি এটা আপনার পছন্দ না হয়। ধরে নিলাম এটা আমাদের পছন্দ হলো, আমরা এটা ব্যবহার করব এই স্ক্রিপ্টটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে, অর্থাৎ আমরা এখানে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করব, এখানে আমরা 4 জন ক্যারেক্টার দিয়েছি, বাবা, মা, ফাতেমা, ফারহান। এখন যেহেতু আমরা যে ভিডিওটা তৈরি করব সেখানে অর্থাৎ প্রতিটা শর্টে যেন ক্যারেক্টারগুলো একই রকম থাকে, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ক্যারেক্টারগুলো পোর্ট্রেট তৈরি করে নিতে হবে, ক্যারেক্টারগুলো ছবি তৈরি করে নিতে হবে, এবং সেই ছবি দিয়ে আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো তৈরি করব সেই ভিডিওর জন্য ইমেজ জেনারেট করব, তাতে করে আমাদের প্রতিটা শর্টে ক্যারেক্টারগুলো একই রকম থাকবে। তো আমরা প্রথমেই পোর্ট্রেট ইমেজ জেনারেট করে নেব 4 জন ক্যারেক্টারের। তো ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে প্রম্পট ব্যবহার করতে হবে। ইমেজ জেনারেট করার কাজটা আমরা যে কোনো এআই টুল দিয়ে করতে পারি, তো সেখানে তো আমাদেরকে প্রম্পট ইউজ করতে হবে। তো এই প্রম্পটটা আমরা এখানে গুগল এআই স্টুডিও থেকে জেনারেট করে নিতে পারি। সেই জন্য আমরা আরেকটা মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি, এটা হচ্ছে এই মাস্টার প্রম্পটটা দ্বিতীয় ধাপে, এটা ঠিক আছে। এই মাস্টার প্রম্পটটা দিয়ে আমরা ইমেজ জেনারেট করব, পোর্ট্রেট জেনারেট করব। আচ্ছা, এর আগে আমরা যে বলেছিলাম স্ক্রিপ্ট জেনারেট করার কাজটা আমরা চাইলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি, অন্য কোনো গল্প থেকে গল্প কপি করে একই থিমে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন গল্প তৈরি করতে পারি। এই কাজটা আমরা করতে পারি। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য আমরা চাইলে গুগলের নোটবুক এলএম ব্যবহার করতে পারি। নোটবুক এলএমে যদি আমরা কোনো সোর্স, কোনো ভিডিও লিঙ্ক কপি করি, তাহলে সেটা অটোমেটিকলি সেই ভিডিওর সামারিটা তৈরি করে নেয়। ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে নোটবুক এলএমে চলে যাই, আমি যদি লিখি নোটবুক এলএম, এটা গুগলের একটা ফ্রি টুল, খুবই চমৎকার। নোটবুক এলএম নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা প্রথমে নোটবুক এলএমে চলে যাব। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট নিয়েতে ক্লিক করব, একটা নতুন পেজ নেব। এখানে আমরা শর্টসগুলো আপলোড করতে পারি, যে কোনো ভিডিওর লিঙ্ক, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, যে কোনো ফাইল অথবা ড্রাইভ, গুগল ড্রাইভ থেকে বা কোনো টেক্সট আমরা এখানে সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি চাচ্ছি যে ভিডিওটাকে আমি কপি করব, সেই ভিডিওর লিঙ্কটা কপি করব। প্রথমে আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। যেমন আমি যদি এখানে কানিজ ফাতেমা লিখি, কানিজ ফাতেমা কার্টুন বাংলা, ফর এক্সাম্পল, আমরা যদি এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা কপি করলাম, এটা জাস্ট লিঙ্কটা কপি করে আমরা এখানে নোটবুক এলএমের মধ্যে জাস্ট ইউটিউবের মধ্যে এখানে পেস্ট করে দেব, ইনসার্ট। তাহলে এখানে সোর্সটা অ্যাড হয়ে যাবে এবং এটাকে সরাসরি অ্যানালাইজ করা হবে। অ্যানালাইজ করে এই ভিডিওটার সামারিটা এখানে অটোমেটিকলি চলে আসবে। দেখুন এখানে এই ভিডিওতে কী আছে, পুরো একটা সামারি আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখুন এই ভিডিওতে রমজান মাসে শিক্ষা এবং শিষ্টাচার নিয়ে শিশুদের জন্য তৈরি একটি সচেতনামূলক অ্যানিমেশন। এখানে কথোপকথনের মাধ্যমে রোজার ধর্মীয় গুরুত্ব এবং শারীরিক সুস্থতার ক্ষেত্রে এর উপকারিতা তুলে ধরা হয়েছে। এখানে দেখুন, এখানে পুরো গল্পটাকে আমরা চাইলে এই যে সামারিটা, এখানে যদি কোনো ক্যারেক্টারের নাম উল্লেখ করা না থাকে অথবা থাকলেও সেটা আমরা ডিলিট করে এই সামারিটা আমরা যখন এখানে স্ক্রিপ্ট জেনারেট করেছিলাম সেখানে আমরা দিয়ে দিতে পারি। যেমন জাস্ট গল্পের আইডিয়ার মধ্যে এই সামারিটা দিয়ে দিতে পারি, এই জায়গায় সামারিটা আমরা দিয়ে দিতে পারি। এরপর আমরা যেভাবে স্ক্রিপ্ট জেনারেট করেছি একইভাবে ক্যারেক্টারগুলো দিয়ে স্ক্রিপ্ট জেনারেট করতে পারি। এভাবে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি, অথবা আমরা এখানে যে মাস্টার প্রম্পটটা লিখে রেখেছি সেই প্রম্পটটা এখানে নোটবুক এলএমের মধ্যে ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে আমরা যে ক্যারেক্টারগুলো দিতে চাচ্ছি সেই ক্যারেক্টারগুলো দিয়ে দেব। এখানে দেখুন, যেহেতু আমরা এখানে গল্পটা কপি করছি সেহেতু আমরা এখানে গল্পের আইডিয়া দিই নেই, জাস্ট ক্যারেক্টারগুলো কোনটা থাকবে সেগুলো উল্লেখ করে দিয়েছি। যেমন আমি তোমাকে যে সোর্স ভিডিও দিয়েছি, এখানে এই সোর্স ভিডিওর কথা বলা হচ্ছে, দিয়েছি, সেটি বিশ্লেষণ করে রিভার্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে একটি নতুন কার্টুন ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করো। এবং এখানে আমরা একটা নির্দেশনা দিয়ে দিলাম, গল্পের মূল থিম শিক্ষা ও নৈতিক বার্তা সোর্স ভিডিওর মতোই থাকবে, অর্থাৎ এই ভিডিওর মতোই থাকবে। বাট এখানে যেসব চেঞ্জগুলো হবে সেগুলো আমরা উল্লেখ করে দিলাম, কিন্তু গল্পের ঘটনা প্রবাহ, সংলাপ এবং দৃশ্যগুলো নতুনভাবে লিখবে, যেন এটি একটি সম্পূর্ণ নতুন গল্প মনে হয়, কপি করা মনে না হয়। স্ক্রিপ্টটি শিশুদের জন্য 3D ইসলামিক কার্টুন স্টাইলে উপযোগী হবে এবং ক্যারেক্টারগুলো কী থাকবে, এই গল্পে নিচের চরিত্রগুলো থাকবে, সেটা আমরা উল্লেখ করে দিলাম। এই গল্পের মধ্যে যেগুলো রয়েছে চরিত্র, সেগুলো চেঞ্জ করে আমরা
এই চরিত্রগুলো উল্লেখ করলাম, ঠিক আছে। এরপর রিভার্স ইঞ্জিনিয়ারিংটা সে কীভাবে করবে, সোর্স ভিডিও দেখে প্রথমে সংক্ষেপে নির্ধারণ করা, তারপর মূল থিম কী, গল্পের প্রধান সমস্যা কী, গল্পের শিক্ষা কী, তারপর সে একই থিম ধরে নতুন গল্প তৈরি করা, ঠিক আছে। এরপরের বিষয়গুলো আমরা প্রথম স্ক্রিপ্ট জেনারেট করার সময় যে বিষয়গুলো উল্লেখ করেছি সেম বিষয়গুলো আমরা এখানে কপি পেস্ট করেছি। তো আমরা এখান থেকে পুরো রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য পুরো প্রম্পটটাকে কপি করব। জাস্ট এখানে ক্যারেক্টারগুলো কোনটা কোনটা রাখতে চাচ্ছেন সেই ক্যারেক্টারগুলো ডিটেলসটা আপনি এখানে লিখে দেবেন। এই জায়গায় কয়টা ক্যারেক্টার রাখতে চাচ্ছেন সেগুলো ডিটেলস লিখে দেবেন। লিখে পুরো প্রম্পটটাকে কপি করে আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট গুগল এআই স্টুডিও দিয়ে দিতে পারি, নোটবুক এলএমে দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি। তাহলে সে আমাকে এই ভিডিওটাকে অ্যানালাইজ করে নতুন করে একটা গল্প লিখে দেবে। এই দেখুন সে আমাকে একদম সম্পূর্ণ নতুন করে একটা গল্প লিখে দিল। প্রথমে সেই গল্পের কাঠামোটাকে এখানে 5টি অংশে বিভক্ত করেছে। প্রথমে শুরুতে কিভাবে করা হয়েছে, শুরুতে কি থাকবে, প্রবলেমটা কিভাবে ক্রিয়েট হবে, কী শিক্ষা দেওয়া হবে, রিয়েলাইজ কী করা হবে, এবার শেষের দিকে কিভাবে হবে। আমরা ঠিক যেভাবে কাঠামোটা সাজিয়েছি সেভাবে তৈরি করে দিয়েছে। প্রতিটা সিন এখানে এনভায়রনমেন্ট, ডেসক্রিপশন, ডায়লগ সে উল্লেখ করে দিয়েছে। এখন আমরা পরের কাজগুলো পোর্ট্রেট জেনারেট করা, শর্ট লিস্ট তৈরি করা গুগল এআই স্টুডিওতে যেভাবে করতে পারি এখানেও সেম একইভাবে করতে পারি, অথবা এই গল্পটাকে কপি করে এই স্ক্রিপ্টটাকে কপি করে আমরা গুগল এআই স্টুডিওতে দিয়ে পরের স্টেপগুলো একইভাবে করতে পারি, ঠিক আছে। এভাবে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি। এরপর আমরা পোর্ট্রেট ইমেজগুলো জেনারেট করব। তো পোর্ট্রেট ইমেজের জন্য আমরা যে মাস্টার প্রম্পটটা লিখে রেখেছি সেই প্রম্পটটা প্রথমে কপি করব। এই প্রম্পটটা এখানে আমরা প্রথমে বলেছি যে এই ভিডিওতে একই চরিত্রগুলো বারবার ব্যবহার করা হবে, তাই প্রতিটি চরিত্রের জন্য আমাকে কনসিস্টেন্ট ক্যারেক্টার পোর্ট্রেট ইমেজ জেনারেশন প্রম্পট তৈরি করে দিতে হবে। তাকে আমি বললাম তার কাজটা কি, এবং আমরা এখানে যে ক্যারেক্টারগুলো প্রথমে স্ক্রিপ্ট জেনারেট করার সময় দিয়েছিলাম সেই ক্যারেক্টারগুলো জাস্ট এখানে কপি করে দিয়েছি। এবং যেহেতু আমরা এখানে ছবি জেনারেট করব পোর্ট্রেট ইমেজ, সেহেতু আমরা এখানে সে তার কী পরে থাকবে, কী কালারে জামা পরে থাকবে সেটা উল্লেখ করে দিয়েছি, যাতে করে প্রতিটা ভিডিওতে প্রতিটি শর্টের মধ্যে একই রকম থাকে, ঠিক আছে। নীল পাঞ্জাবি এবং মাথায় টুপি পরা, মুখে ছোটো দাড়ি পরা থাকবে বাবার, মায়ের ক্ষেত্রে লম্বা পোশাক পরা, নীল রঙের হিজাব পরা থাকবে, এবং কানিস ফাতেমা সেও লম্বা জামা পরা থাকবে এবং বেগুনি রঙের হিজাব পরা থাকবে। এরপর পারানের পোশাকটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে। তার কাজ হলো প্রতিটি চরিত্রের জন্য আলাদা আলাদা বিস্তারিত এআই ইমেজ জেনারেশন প্রম্পট লেখা, যাতে আমি সেই প্রম্পট ব্যবহার করে কনসিস্টেন্ট ক্যারেক্টার পোর্ট্রেট তৈরি করতে পারি। এবং ক্যারেক্টার পোর্ট্রেটের মধ্যে প্রম্পটের মধ্যে সে কী বিষয়গুলো রাখবে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখানে যে কার্টুন ভিডিওটা তৈরি করব সেই কার্টুন ভিডিওটা আমরা এখানে 3D পিক্সেল স্টাইলের কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছি। সেজন্য আমরা এখানে 3D পিক্সেল স্টাইলের জন্য এই স্টাইল ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম। এখানে 3D পিক্সেল স্টাইলের জন্য আমরা এই স্টাইলটা লিখলাম। বাট আপনি যদি 2D কার্টুন তৈরি করতে চান তাহলে সেটার জন্য আপনি এখানে ইন দ্য স্টাইল অফ 2D ইসলামিক কার্টুন লিখে দিতে পারেন, ঠিক আছে। পিক্সেল স্টাইল বাদ দিতে পারেন 2D অ্যানিমেশন, ওকে। তো যেহেতু আমরা 3D কার্টুন ভিডিও তৈরি করবো সেজন্য আমরা এখানে স্টাইলটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে, যাতেগুলো ক্যারেক্টারগুলো দেখতে 3D কার্টুনের মতো মনে হয়। এরপর আউটপুট ফরম্যাটটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। প্রতিটি চরিত্রের জন্য আলাদা ফরম্যাট এভাবে লিখবে। ক্যারেক্টার 1 তার প্রম্পটটা কি, ক্যারেক্টার 2 তারপর প্রম্পটটা কি। আমরা এখানে মাদার ফাদার এগুলো বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো প্রতিটা ভিডিওতে সেম নাম থাকবে না, সেজন্য আমরা এখান থেকে নামগুলো বাদ দিয়ে দিচ্ছি। ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4 এভাবে লিখবে সে, ঠিক আছে। মোট 4টি আলাদা প্রম্পট লিখবে যাতে আমি সহজে কপি করে ব্যবহার করতে পারি। যদি আপনার ক্যারেক্টার বেশি থাকে তাহলে আপনি সেটা এখানে উল্লেখ করে দিবেন। আমরা এখানে 4টা ক্যারেক্টারের জন্য 4টা আলাদা প্রম্পট লিখতে বললাম, ঠিক আছে। তো আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে গুগল এআই স্টুডিওতে সে যখন স্ক্রিপ্টটা দিল আমাদেরকে, স্ক্রিপ্ট দেওয়ার পরে জাস্ট এখানেই পেস্ট করে দেব, ওকে। দেন রানে ক্লিক করব, ওকে। এই দেখুন সে আমাদেরকে 4টা আলাদা প্রম্পট তৈরি করে দিল। আমরা এখান থেকে এই প্রম্পটগুলোকে জাস্ট কপি পেস্ট করে প্রথমে ক্যারেক্টারগুলোর জন্য পোর্ট্রেট ইমেজ জেনারেট করে নেব। এবং এগুলো আপনি চাইলে এখানে প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিতে পারতেন যে আমাকে প্রম্পটগুলো বাংলাতে দিবে, তাহলে সে আপনাকে বাংলাতে দিত। তো আমরা এখান থেকে এই প্রম্পটগুলো কপি করে প্রথমে ইমেজ জেনারেট করে নেব, পোর্ট্রেট ইমেজ। চাইলে আপনি এখান থেকে প্রথমে পড়ে নেবেন, চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, অথবা যারা ইংলিশ বোঝে না তারা চাইলে গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে বাংলাতে ট্রান্সলেট করে সে এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে কপি করলাম। প্রথমে বাবার যে বাবার ক্যারেক্টারটা আমি কপি করলাম। কপি করে আমরা ইমেজ জেনারেট করার জন্য যে কোনো এটুল ব্যবহার করতে পারি।
তো সহজে কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে উইস্ক এআই। আমরা প্রথমে চলে যাব উইস্ক এআইতে। উইস্ক এআই নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। উইস্ক এআইতে আপনি ইমেজ রেফারেন্স, ক্যারেক্টার রেফারেন্স দিয়ে, ব্যাকগ্রাউন্ড রেফারেন্স দিয়ে অথবা স্টাইল রেফারেন্স দিয়ে খুবই সহজে কনসিস্টেন্ট ইমেজগুলো তৈরি করতে পারবেন শর্ট লিস্ট অনুযায়ী। এরপর প্রথমে সাইন ইন করে নেব, এখানে ক্লিক করে ওকে, ব্রাউজ গ্যালারি, এরপর এন্টার টুল। ওকে, চলে আসছে উইস্ক এআই। আমরা এখানে সাবজেক্ট রেফারেন্স, সিন রেফারেন্স এবং স্টাইল রেফারেন্স দিয়ে ইমেজ জেনারেট করতে পারি। তো প্রথমে আমরা বাবার ক্যারেক্টারটা জেনারেট করে নেব, এখানে পেস্ট করে দেব এই জায়গায়। এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা দিয়ে দেবো হচ্ছে ল্যান্ডস্কেপ, যেহেতু আমরা এখানে ল্যান্ডস্কেপ ভিডিও ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব। ওকে, এবং এখানে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি ভালো করে পড়ে, অথবা গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারি যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়। আমি এখানে জাস্ট প্রথমে বাবার ছবিটা জেনারেট করছি। ওকে, একদম পারফেক্ট। এবং এটাকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সেভ করে নিতে পারি। ঠিক আছে, দেন আমরা আরেকটা প্রম্পট নেব, এটা হচ্ছে মায়ের পোর্ট্রেটের জন্য। এটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। ওকে, একইভাবে এটাও ডাউনলোড করে নিচ্ছি। এরপর ফাতেমা, এটা ওকে, এটাও ডাউনলোড করে নিলাম। এরপর ফারহানের এটা। ওকে, ফারহানের আমরা এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা চাইলে একটু চেঞ্জ করে নিতে পারি, যেমন 3D অ্যানিমেটেড ক্যারেক্টার, পোর্ট্রেট অফ 6 years old লিটল মুসলিম বয় নেম ফারহান, হি ইজ এ ওয়ার্ম ফেস, স্কিন টোন স্লাইটলি ছাবি। আচ্ছা, আমরা এখান থেকে মোটাটা একটু কমিয়ে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে স্লাইটলি ছাবিটা ডিলিট করে দিলাম। ওকে, দেন সেন্ডে ক্লিক করব। আচ্ছা, আমরা এখান থেকে এটা ডাউনলোড করলাম। ওকে, আমরা 4টা ক্যারেক্টার পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা আমাদের পুরো ভিডিওর জন্য স্টোরি টেলিং অনুযায়ী, অর্থাৎ পুরো ভিডিওতে যেসব ভিডিওগুলো আমরা ব্যবহার করব, ভিডিও ফুটেজগুলো, সেই ভিডিও ফুটেজগুলোর জন্য শর্ট লিস্ট তৈরি করা, শর্ট লিস্ট এবং ইমেজ জেনারেশন প্রম্পট প্লাস ভিডিও জেনারেশন প্রম্পট, 3টা আমরা একসাথে জেনারেট করব। তো এর জন্য আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি, যেটা দিয়ে আমরা পুরো ভিডিওর শর্ট লিস্ট অনুযায়ী ইমেজ এবং ভিডিও জেনারেশন প্রম্পটগুলো তৈরি করে নেব। আচ্ছা, আমরা এখানে তাকে কীভাবে একটা রোল দিলাম। এখন ক্যারেক্টার রেফারেন্স ব্যবহার করে সরাসরি ভিডিওর ফার্স্ট ফ্রেম এবং সেই ইমেজ থেকে ডায়লগ সহ ভিডিও ক্লিপ তৈরি করতে যাচ্ছি। আমরা এখানে ভিডিওটা যেভাবে তৈরি করব, অর্থাৎ আমরা শুরুতে যে প্রম্পটগুলো এখানে জেনারেট করব, শর্ট লিস্টটা তৈরি করব, শর্ট লিস্ট থেকে জাস্ট প্রথমে ছবি জেনারেট করব। অর্থাৎ আমরা যে ভিডিও ফুটেজটা ব্যবহার করব, প্রতিটা ফুটেজের শুরুতে যে ছবিটা থাকবে, যে ফ্রেমটা থাকবে, যেহেতু আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করব, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। তো ইমেজটা হতে হবে ওই ভিডিওর ফার্স্ট ফ্রেম। ঠিক আছে, ইমেজটা থেকেই ভিডিওটা শুরু হবে। তার মানে আমাদেরকে প্রথমে ভিডিওর ফার্স্ট ফ্রেম ইমেজটা জেনারেট করতে হবে। ওইভাবে আমাদেরকে প্রম্পটটা সাজাতে হবে। তো আমরা প্রম্পটটাকে ঠিক সেভাবে সাজিয়েছি, যাতে করে সে আমাকে ইমেজ জেনারেশন প্রম্পটটা একদম ভিডিওর ফার্স্ট ফ্রেম ধরে লিখে দেয়। দেন ওই ফ্রেম দিয়ে যখন আমরা ভিডিও জেনারেট করব, তখন আমরা যে প্রম্পটটা ব্যবহার করব সেটাও যেন সে লিখে দেয়। ঠিক আছে, 2টা প্রম্পট লিখে দিবে, একটা হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য, একটা হচ্ছে ভিডিও জেনারেট করার জন্য। তো আমরা এখানে লিখলাম যে তোমার কাজ হলো আমাদের মূল গল্পটিকে একটি বিস্তারিত শর্ট লিস্টে পরিণত করা। ঠিক আছে, এখানে আমরা যতগুলো সিন দিয়েছি, হয়তো থাকতে পারে একটা সিনের মধ্যে 2-3টা শর্টও থাকতে পারে। তো বিস্তারিত একটা শর্ট লিস্টে তৈরি করতে বলেছি। গল্পের স্ক্রিপ্টে যতগুলো সিন থাকবে, পুরো গল্পের মধ্যে যতগুলো সিন আছে, সেগুলোকে যৌক্তিকভাবে একাধিক ছোট ছোট শর্টে ভাগ করতে বলেছি। প্রতিটি শর্টের জন্য একটি করে পূর্ণাঙ্গ ইমেজ প্লাস ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করা। তার কাজ হচ্ছে ইমেজ এবং ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করা, এবং প্রতিটা সিনকে সে যেন ছোটো ছোটো শর্টে ভাগ করে। কারণ দেখা যায় একটা সিনের মধ্যে দেখা যায় হয়তো 2জন ক্যারেক্টার কথা বলছে, অনেকগুলো কথোপকথন রয়েছে। তো আমরা যখন ভিডিও জেনারেট করব, তখন তো আমরা একসাথে 20 সেকেন্ড 30 সেকেন্ড ভিডিও জেনারেট করতে পারবো না। আমাদের ভিডিওগুলো ডিউরেশন হবে হয়তো 4 সেকেন্ড, 6 সেকেন্ড অথবা 8 সেকেন্ড। আমরা যদি ভিউ 3 দিয়ে জেনারেট করি তাহলে সর্বোচ্চ 8 সেকেন্ড, যদি আমরা গ্রোক এআই দিয়ে জেনারেট করি তাহলে সর্বোচ্চ 6 সেকেন্ড হতে পারে। তো সেজন্য আমরা বলেছি যে ছোটো ছোটো শর্টে ভাগ করতে প্রতিটা সিনকে। এরপরে সে কীভাবে শর্টগুলোকে ভাগ করবে, সেটার জন্য আমরা এখানে তাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম কীভাবে শর্টগুলোকে ভাগ করবে। প্রতিটা শর্টের গড় ডিউরেশন প্রায় 6 সেকেন্ড ধরে সে হিসাব করবে।
6 সেকেন্ডের বেশি হলে সে আরেকটা নতুন শর্ট তৈরি করবে। এখানে সে তাকে বললাম নিচের ঘটনাগুলো ঘটলে একটি নতুন শর্ট তৈরি করবে। কি কি ঘটনা? প্রথম হচ্ছে যখন একটি কথোপকথন শুরু বা শেষ হয়, যখন যে কোনো একজনে বা দুজনে কথা বলছে সেটা শুরু হবে অথবা শেষ হবে, তখন সে নতুন একটা শর্ট তৈরি করবে। এরপর আমরা বললাম যে যখন চরিত্রগুলোর সংলাপ ছাড়াই কোনো নির্দিষ্ট কাজ করে, দেখা যাচ্ছে ফারহান হয়তো খেলা করছে, তখন আরেকটা শর্ট তৈরি করবে সে। ঠিক আছে, যখন চরিত্রগুলো অবস্থানে পরিবর্তন হয়, হয়তো যখন ক্যারেক্টার, যেমন ফারহান প্রথমে হয়তো ড্রয়িং রুমে বসে খেলা করছে, পরবর্তীতে দেখা যাচ্ছে পরের শর্টে হয়তো সে বাইরে, হয়তো ঘরের বাইরে অথবা স্কুলে আছে অথবা রাস্তায় আছে, তখন আরেকটা শর্ট তৈরি করবে। একটা শর্টের মধ্যে যেন দুইটা এনভায়রনমেন্ট না থাকে। এরপরে যখন ক্যামেরার শর্ট টাইপ পরিবর্তন হয়, দেখা যায় প্রথম শর্টের মধ্যে হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলটা একরকম ছিল, দ্বিতীয় শর্টে প্রয়োজন অনুযায়ী হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলটা ক্লোজ আপ শট বা লং শট দেওয়ার প্রয়োজন হলো। যদি ওইরকম শর্ট চেঞ্জ করার দরকার হয় শর্ট টাইপ, তখন সে নতুন শর্ট তৈরি করবে। এরপরে বললাম যখন সিনে নতুন কোনো চরিত্র দৃশ্যমান হয়, এই যে একটু আগে বললাম যদি কোনো ক্যারেক্টার নতুন করে ইন করে, তখন সে নতুন করে এটা শর্ট তৈরি করবে। এরপর যখন বি রোল প্রয়োজন হবে, অনেক সময় আমাদেরকে বি রোল ইউজ করতে হয়, যেসব জায়গায় বি রোল প্রয়োজন হবে সেখানে নতুন শর্ট তৈরি করবে। ওকে, এবং আমরা এখানে বললাম যে অধিকাংশ শর্টে একাধিক চরিত্র রাখবে, অর্থাৎ মিনিমাম দুজন ক্যারেক্টার কথা বলছে বা দুজন ক্যারেক্টার থাকে বেশিরভাগ শর্টে, সেটা উল্লেখ করে দিলাম। বাট আপনি চাইলে এটা বাদ দিতে পারেন। এবং বি রোলের মধ্যেও যেন ক্যারেক্টার থাকে। বি রোলের মধ্যে বিশেষ করে যেমন ফারহান খেলা দেখছে, টিভি দেখছে, এইগুলোতে যেন ক্যারেক্টার থাকে, সেগুলো আমরা এখানে উল্লেখ করলাম। বাট আপনি চাইলে এটাকে এই অংশটা বাদ দিতে পারেন। ঠিক আছে, এরপর যদি 6 সেকেন্ডের একাধিক চরিত্রের ছোট ছোট সংলাপ যুক্তিসঙ্গতভাবে রাখা যায়, অর্থাৎ তবে সেগুলো একই শর্টে ধারাবাহিকভাবে রাখবে। এখানে আমরা বললাম যেমন দুইজন ক্যারেক্টার কথা বলছে, যেমন ফারহান একটা কথা বললো, এরপর ফাতেমা একটা কথা বলবো। এখন দুইজনের যে ডায়লগটা, এই দুইটা ডায়লগ যদি 6 সেকেন্ডের মধ্যে এঁটে যায়, তাহলে যেন সে একই শর্টের মধ্যে রাখে। ঠিক আছে, আমরা এখানে যেহেতু ডায়লগ সহ ভিডিও জেনারেট করব, তো সেক্ষেত্রে 6 সেকেন্ডের মধ্যে যদি দুজন ক্যারেক্টার ডায়লগ থাকে, এঁটে যায়, তাহলে যেন সে একই শর্টের মধ্যে রাখে, দুইটা শর্ট না করে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এরপর প্রতিটি শর্টের জন্য প্রম্পটের কাঠামোটা কেমন হবে, অর্থাৎ সে আমাকে যে শর্ট লিস্টটা তৈরি করে দিবে, সেই শর্ট লিস্টের প্রতিটা শর্ট যে আমরা ইমেজ জেনারেট করব, ভিডিও জেনারেট করব, সেগুলোর কাঠামোটা কেমন হবে, সে আমাকে কীভাবে দিবে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। কারণ আমরা এখানে যেহেতু কনসিস্টেন্ট রাখতে হবে আমাদেরকে পুরো ভিডিওটাকে, যেমন একই এনভায়রনমেন্টে যদি একাধিক শর্ট থাকে, তখন ব্যাকগ্রাউন্ডটা একই রকম হতে হবে, না হলে এটা কিন্তু প্রফেশনাল হবে না। তো সেক্ষেত্রে আমরা বললাম যে প্রতিটি শর্টের মধ্যে যেন প্রথমে এনভায়রনমেন্টটা উল্লেখ করা হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, প্রতিটি প্রম্পটের শুরুতে পরিবেশের বিস্তারিত বর্ণনা উল্লেখ করবে। ঠিক আছে, দেন ক্যারেক্টারগুলো থাকবে। ক্যারেক্টার কী থাকবে এই অংশে, অর্থাৎ ওই শর্টের মধ্যে থাকা প্রতিটি চরিত্রকে একটি তালিকার মতো করে আলাদা লাইনে লিখবে, অর্থাৎ ওই শর্টের মধ্যে কতজন ক্যারেক্টার থাকবে সেটা সে তালিকার মতো করে লিখবে, যে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, এরপর ক্যারেক্টার 1-এ কে থাকবে, যেমন ক্যারেক্টার 1 ফাতেমা, ক্যারেক্টার 2 ফারহান, এভাবে সে তালিকার মতো করে উল্লেখ করবে। এরপর আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে শুধুমাত্র এই তালিকায় থাকা চরিত্রগুলো যেন শর্টে থাকে, তালিকার বাইরে যেন কোনো চরিত্র শর্টের মধ্যে ইন না করে, বাইরে থেকে কোনো নতুন বা অতিরিক্ত চরিত্র ফ্রেমে প্রবেশ করবে না। এরপর সে ফার্স্ট ফ্রেম অর্থাৎ ইমেজ জেনারেশনের জন্য একটা প্রম্পট লিখে দিবে। এই দেখুন আমরা এখানে সেটা উল্লেখ করলাম। ইমেজ জেনারেশন করার জন্য সে কীরকম প্রম্পট দেবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এই অংশে শর্টের একদম শুরুর মুহূর্তের একটা স্থির চিত্র বর্ণনা করবে সে, অর্থাৎ এই যে ফার্স্ট ফ্রেমের জায়গায় সে ওই শর্টের একদম শুরুতে কেমন হবে সেই চিত্রটা বর্ণনা করে, এখানে পরিবেশের বর্ণনা থাকবে, চরিত্ররা পরিবেশের, অর্থাৎ কোন ক্যারেক্টার কোন জায়গায় থাকবে, তার অবস্থানটা কোথায় হবে, সে কী অবস্থায় থাকবে, কোন অ্যাঙ্গেলে থাকবে, সেটা সে সম্পূর্ণ লিখবে ফার্স্ট ফ্রেমের মধ্যে, যেহেতু আমরা এটা দিয়ে ছবি জেনারেট করব। ঠিক আছে, এখানে আমাদের যখন ছবি জেনারেট করব তখন আমাদের এখানে অনেকগুলো বিষয় দরকার হয়, ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, ক্যারেক্টার কী কী থাকবে, ক্যারেক্টার কোন অবস্থানে থাকবে, ক্যারেক্টার কী করছে, সেগুলো আমরা এখানে ছবি জেনারেট করার সময় এই প্রম্পটের মধ্যে থাকতে হবে। এরপর শর্ট টাইপটা লিখে দিলাম, অর্থাৎ শর্টটা কি লং শট হবে নাকি মিডিয়াম শট হবে নাকি ক্লোজ আপ শট হবে, সেটা যেন সে ওই প্রম্পটের মধ্যে ফার্স্ট ফ্রেমের মধ্যে উল্লেখ করে দেয়। এরপর চরিত্রদের নামের মধ্যে ব্র্যাকেটে ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2 এবং বয়সটা উল্লেখ করবে, অর্থাৎ প্রতিটা ক্যারেক্টারের নামের পাশে, যেমন এখানে তো ফার্স্ট ফ্রেমের মধ্যে লিখে দিল যে ফারহান বসে সোফায় বসে খেলা করছে। এখন ফারহান, এরপর ব্র্যাকেটে ফারহান কি ক্যারেক্টার 1 না ক্যারেক্টার 2 সেটা উল্লেখ করে দেবে, এবং ক্যারেক্টার 1 হলে ক্যারেক্টার 1, এরপর বয়সটা কত
তো 6 বছর বয়স, 7 বছর বয়স সেটা সে উল্লেখ করে দিবে। তাহলে যখন আমরা ইমেজটা জেনারেট করব তখন এআই বুঝতে সুবিধা হবে যে ফার্নটা কেমন হবে। যদিও আমরা পোর্ট্রেট ইমেজ দিয়ে ছবি জেনারেট করব, তবু আমরা এখানে উল্লেখ করে দিলাম যাতে চেনার জন্য, যাতে করে সহজে বোঝা যায়, এআই বুঝতে পারে যে কোন ক্যারেক্টারটা আমরা কোন অবস্থায় রাখতে চাচ্ছি। সেটার জন্য আমরা ক্যারেক্টার 1, 2 উল্লেখ করে দিতে বলেছি। এরপর গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে দিলাম যে চরিত্রগুলো মুখ স্পষ্টভাবে দেখা যেতে হবে ফার্স্ট ফ্রেমের মধ্যে। যেহেতু আমরা যে ইমেজটা জেনারেট করব সেখানে যদি ক্যারেক্টারগুলোর ফেসটা যদি ক্লিয়ার বোঝা না যায়, তখন আমরা ওই ইমেজ দিয়ে যখন ভিডিও জেনারেট করব তখন কিন্তু ভিডিওটা কনসিস্টেন্ট হবে না। সেজন্য আমরা যাতে বলে দিলাম যাতে করে ফেসগুলো একদম ক্লিয়ার দেখা যায়। চরিত্রের ক্যামেরা দিকে, অর্থাৎ ক্যারেক্টারগুলো যেন ক্যামেরার দিকে থাকে অথবা 4/3 অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে, অর্থাৎ ফেসটা যেন বোঝা যায়। এরপর মুখ বা অভিব্যক্তি যেন পরিষ্কার বোঝা যায়, কোনো চরিত্র আংশিক বা পেছনে ফিরে থাকবে না, এগুলো উল্লেখ করে দিলাম। আচ্ছা, এরপরে সে আরেকটা পয়েন্ট রাখবে যেটা দিয়ে আমরা ভিডিও জেনারেট করব। আমরা প্রথমে ফার্স্ট ফ্রেম দিয়ে ছবি জেনারেট করব, এই অংশ দিয়ে আমরা ভিডিও জেনারেট করব, অ্যাকশন, এক্সপ্রেশন এবং ডায়লগ, ঠিক আছে। ওই ছবিটা দিয়ে আমরা এই প্রম্পটটা দিয়ে ভিডিও জেনারেট করব এবং এই প্রম্পটের মধ্যে সে কী রাখবে, এই অংশে সে বর্ণনা করবে ফার্স্ট ফ্রেম থেকে শর্টটি কীভাবে এগিয়ে যাবে, ঠিক আছে। এখানে সে উল্লেখ করবে কি চরিত্রের শারীরিক কাজ, অর্থাৎ কোন ক্যারেক্টার কী করছে সেটা উল্লেখ করবে, তার এক্সপ্রেশন কেমন, এরপর তার ইন্টারেকশন কেমন, সে কী বলছে, সংলাপগুলো কী হবে, সেগুলো সে উল্লেখ করবে এই অংশের মধ্যে, ঠিক আছে। এরপর ক্যামেরা মুভমেন্টটা আলাদা একটা পয়েন্ট দিতে বলেছি। দেন স্টাইলটা আমরা সেম স্টাইলটা আবার উল্লেখ করে দিলাম। যেহেতু আমরা এখানে 3D কার্টুন জেনারেট করব, 3D কার্টুনের জন্য আমরা এই স্টাইলটা উল্লেখ করে দিলাম। 2D কার্টুন হলে আপনি সেক্ষেত্রে এখানে স্টাইলটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি ChatGPT-তে বা গুগল অ্যাসিস্ট্যান্টে বলবেন যে আমাকে এই স্টাইলটা চেঞ্জ করে দাও, আমি 2D কার্টুন জেনারেট করতে চাচ্ছি, তো সে আপনাকে এরকম একটা স্টাইল তৈরি করে দিবে, সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপর আমি তাকে আরও ভালোভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল টেমপ্লেট দিয়ে দিলাম যে সে আমাকে কীভাবে আউটপুটটা দিবে। আমরা এখানে একটা এক্সাম্পল টেমপ্লেট দিয়ে দিলাম উদাহরণ হিসেবে, যে প্রথমে এনভায়রনমেন্ট থাকবে, এনভায়রনমেন্টে সে যেটা রাখতে চাচ্ছে পরিবেশটা যেরকম হবে, ব্যাকগ্রাউন্ড কী হবে সেটা উল্লেখ করবে। এরপর প্রতিটা ক্যারেক্টার এখানে সে উল্লেখ করবে, ফার্স্ট ফ্রেমটা এভাবে উল্লেখ করবে, এক্সপ্রেশনটা এভাবে উল্লেখ করবে, এরপর ক্যামেরা মুভমেন্টটা, স্টাইলটা। এখানে জাস্ট এটা এক্সাম্পল হিসেবে তাকে দিলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, পুরো প্রম্পটটাকে কপি করি। এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, এখানে আপনাকে কোনো ক্যারেক্টার নাম লিখতে হবে না, জাস্ট পুরো প্রম্পটটাকে কপি করে আমরা যে এই গুগল এআই স্টুডিওতে চলে যাব, যেখানে আমরা স্ক্রিপ্টটা জেনারেট করেছি এবং পোর্ট্রেট ইমেজ প্রম্পটে জেনারেট করেছি, এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে জাস্ট রানে ক্লিক করব। এই দেখুন সে আমাকে একদম বিস্তারিত একটা শর্ট লিস্ট তৈরি করে দিল। সে বলল যে আপনার দেওয়া নিয়মকানুন এবং টেমপ্লেট সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসরণ করে মূল গল্পের উপর ভিত্তি করে একটি বিস্তারিত শর্ট লিস্ট প্রম্পট তৈরি করা হলো। প্রতিটি শর্ট প্রায় 6 সেকেন্ডের ডিউরেশন ধরে সাজানো হয়েছে। আচ্ছা, আমরা যেভাবে টেমপ্লেটটা তাকে দিয়েছিলাম, এই দেখুন সে প্রতিটা শর্টকে সেভাবে সাজিয়েছে। এটা হচ্ছে শর্ট 1। শর্ট 1-এ কী থাকবে, এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রথমে এনভায়রনমেন্টটা কেমন হবে, দুপুরের সময় একটি সুন্দর গোছানো ড্রয়িং রুম, দেয়াল ইসলামিক ক্যালিগ্রাফি ঝোলানো আছে, জানালা দিয়ে বিকেলের মিষ্টি রোদ আসছে। আচ্ছা, এরপরে ক্যারেক্টার্স, কোন কোন ক্যারেক্টার থাকবে এই শর্টের মধ্যে, এই শর্টের মধ্যে ক্যারেক্টার থাকবে হচ্ছে ফারহান, শুধু একটা ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টার 1 ফারহান, বয়স 6 বছরের, চঞ্চল ছেলে, প্যান্ট ও রঙিন গেঞ্জি পরা, যেটা আমরা ওই যে যখন আমরা পোর্ট্রেট ইমেজ জেনারেট করেছিলাম বা স্ক্রিপ্ট জেনারেট করেছিলাম সেখানে আমরা বয়সটা উল্লেখ করে দিয়েছিলাম, সে এই বয়সটা প্রতিটা শর্টের মধ্যে উল্লেখ করে দিয়েছে। এবং আমরা এখানে যে পোশাকটা উল্লেখ করেছিলাম যখন আমরা পোর্ট্রেট ইমেজ জেনারেট করেছিলাম তখন সেই পোশাকটা এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ফার্স্ট ফ্রেম এই অংশ দিয়ে আমরা ছবি জেনারেট করব, ঠিক আছে। ফার্স্ট ফ্রেমের মধ্যে কী আছে, শর্টটা হবে মিডিয়াম শর্ট, ফারহান, এখানে ব্যাকেট আমরা উল্লেখ করতে বলেছি, ফারহানের ডিটেলস উল্লেখ করে দিয়েছে, ফ্রেমের মাঝখানে সোফায় অলস ভঙ্গিতে বসে আছে, ঠিক আছে, এবং নিজের পেটে হাত দিয়ে রেখেছে, তার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং সে ক্যামেরার দিকে 3-4 অ্যাঙ্গেলে তাকিয়ে আছে, তার চোখে মুখে ক্লান্তির ছাপ। আচ্ছা, এই অংশ দিয়ে আমরা ছবি জেনারেট করতে পারি, ঠিক আছে। দেন এখানে এই অংশ দিয়ে আমরা ভিডিও জেনারেট করব, এই যে অ্যাকশন, এক্সপ্রেশন এবং ডায়লগ দিয়ে। এখানে ফারহান, এখানে আমরা ক্যারেক্টারের ফারহানের ডিটেলস উল্লেখ করতে বলেছি ব্যাকেটের মধ্যে যাতে করে এআই বুঝতে পারে। ফারহান পেটে হাত বুলিয়ে এপাশ ওপাশ করে এবং মুখ কাচমুচু করে বলে,
এখানে আমরা তার ডায়লগটা কেমন হবে, এই যে দেখুন ফারহান 6, যেহেতু 6 বছরের বাচ্চা কথা বলবে সেহেতু তার ডায়লগটা কেমন হবে সেটা সে উল্লেখ করে দিয়েছে। চাইল্ড বয়েস টায়ার্ড অ্যান্ড ফানি টাইপের কথা বলবে, ঠিক আছে। এবার সে কি বলবে, তার ডায়লগটা কি হবে, ওহো ইফতার আর কত দেরি, আমার পেটের ভিতর তো ডাইনোসর দৌড়াচ্ছে। এবার ক্যামেরা মুভমেন্টটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে, ঠিক আছে। এখানে সে প্রতিটা শর্ট এভাবে সাজিয়ে দিয়েছে, দেখুন প্রতিটা শর্ট। এখন আমাদের কাজ হচ্ছে এই শর্টগুলো দিয়ে আমরা আমাদের যে ক্যারেক্টারগুলো জেনারেট করেছিলাম সেই ক্যারেক্টারগুলোর রেফারেন্স হিসেবে ব্যবহার করেই ইমেজ জেনারেট করা, অর্থাৎ ভিডিওর ফার্স্ট ফ্রেম জেনারেট করা। তো আমরা যেটা করব, প্রথমে আমরা সবগুলো শর্টকে জাস্ট কপি করব। কপি করেই আমরা একটা নোটপ্যাডে রাখবো এবং এই প্রম্পটগুলো আমরা প্রতিটা প্রম্পট জেনারেট করার আগে ভালো করে পড়ে নেব। অনেক সময় দেখা যায় প্রম্পটের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হয়, হয়তো আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হয়নি, তো আপনি চাইলে সেটাকে পরিবর্তন করে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তো প্রম্পটগুলো পড়েই যেখানে চেঞ্জ করা দরকার সেখানে চেঞ্জ করে তারপর ইমেজ জেনারেট করবেন, তাহলে আপনি পারফেক্টভাবে ছবিগুলো জেনারেট করতে পারবেন। কারণ এগুলো এআই নিজের মতো করে তৈরি করে দিয়েছে, হয়তো আপনার মন মতো সেটা নাও হতে পারে। তো আপনি চাইলে এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিতে পারেন প্রম্পটগুলোকে। যেমন এখানে সে 15টা 16টা প্রম্পট 16টা ইমেজ শর্ট লিস্ট তৈরি করে দিয়েছে। আমরা এখান থেকে সবগুলোকে কপি করব। কপি করে আমরা একটা নোটপ্যাডের মধ্যে রাখবো, যেমন আমি এখানে রাখলাম, এখানে কপি পেস্ট করব। এরপর আমরা এখান থেকে প্রথমে পড়ে নেব, প্রতিটা শর্ট পড়ে ইমেজগুলো জেনারেট করব। যেমন এখানে শুরুতে বললো শর্ট 1-এ কী থাকবে, আমরা একটু আগে পড়েছিলাম এটা। এখানে আর ডায়লগগুলো দিকে খেয়াল করবেন, অ্যাকশন, এক্সপ্রেশন অ্যান্ড ডায়লগ। এই জায়গায় যে ডায়লগটা থাকবে সেটা খেয়াল করবেন। যদি একাধিক ডায়লগ থাকে, যদি অথবা কোনো বড় ডায়লগ থাকে, তাহলে একই ইমেজ দিয়ে দুইটা ভিডিও জেনারেট করবেন। ডায়লগগুলোকে ছোটো ছোটো করে প্রথমে একটু রাখবেন, এরপরে অন্য একটা ডায়লগ রাখবেন, ঠিক আছে। যদি ডায়লগটা 6 সেকেন্ডের মধ্যে হেঁটে যায় বা 8 সেকেন্ডের মধ্যে হেঁটে যায় তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ফর এক্সাম্পল আমরা যখন ছবি জেনারেট করব, ছবি জেনারেট করার সময় আমরা কোনটা নেব, এখানে কতগুলো পয়েন্ট খেয়াল করুন। এনভায়রনমেন্ট একটা পয়েন্ট, ক্যারেক্টার কতজন ক্যারেক্টার থাকবে সেটা একটা পয়েন্ট, এরপর ফার্স্ট ফ্রেম একটা পয়েন্ট, এরপর অ্যাকশন একটা পয়েন্ট, ক্যামেরা মুভমেন্ট, স্টাইল। তাহলে 1 2 3 4 5 6টা পয়েন্ট। 6টা পয়েন্টের মধ্যে আমরা যখন ছবি জেনারেট করব তখন সেক্ষেত্রে আমরা এখানে অ্যাকশনটা বাদ দিব এবং ক্যামেরা মুভমেন্টটা বাদ দিতে পারি, কারণ ক্যামেরা মুভমেন্টটা হচ্ছে ভিডিও জেনারেট করার সময় ক্যামেরা কীভাবে মুভ করবে। তো ছবি জেনারেট করার সময় আমরা অ্যাকশন এবং ক্যামেরা মুভমেন্ট এই দুইটা বাদ দিয়ে দেবো, আর বাকিগুলো দিয়ে আমরা ছবি জেনারেট করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট ছবি জেনারেট করার জন্য আমরা যেহেতু ক্যারেক্টারগুলো আগে থেকেই জেনারেট করে নিয়েছি, আমরা সেগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ছবিটা জেনারেট করব। যেমন আমরা প্রথমে চলে যাচ্ছি উইস্ক এআইতে, এখান থেকে আমরা সাবজেক্টের মধ্যে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ছবিটা জেনারেট করব। সিনের মধ্যে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, ঠিক আছে। আপনি যদি যে ড্রয়িং, এখানে যে ব্যাকগ্রাউন্ডটার কথা বলা হয়েছে, যেমন একটি সুন্দর গোছানো ড্রয়িং রুম, এখন আপনাদের কাছে যদি ওই ধরনের কোনো ড্রয়িং রুম থাকে যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, সেটাকে আপনি চাইলে এখানে সিনের মধ্যে নিয়ে আসতে পারেন, আপলোড করলে সেই ড্রয়িং রুমটা এখানে আসবে। তো আমি চাচ্ছি এখানে র্যান্ডমলি যে কোনো ড্রয়িং রুম থাকবে, সমস্যা নেই, সেটাকে আমরা জাস্ট পরবর্তীতে এখানে সিনের মধ্যে অ্যাড করে কনসিস্টেন্ট করব। তো আমরা এখানে পুরো প্রম্পটটাকে পেস্ট করে দেবো, এখান থেকে আমরা অ্যাকশন এবং ক্যামেরা মুভমেন্টটা বাদ দিয়ে দেবো, ছবি জেনারেট করবো যেহেতু। অ্যাকশন, ক্যামেরা মুভমেন্ট, স্লো, জুম ইন, এই দুটো অংশ বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন আমরা এখান থেকে ছবি জেনারেট করবো, এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করব। সরি, এখানে আমাদের একটা ভুল হয়েছে। এখানে আমরা সাবজেক্টের মধ্যে কোনো রেফারেন্স ইমেজ ব্যবহার করি নাই, সেজন্য এখানে র্যান্ডমলি এখানে ফারহান, এখানে আমরা এই ছবিটা ব্যবহার করবো, বাট এখানে ফারহানের সাথে এই ছবিটা মিলতেছে না, দেখুন, ঠিক আছে। তো আমরা এখানে যখন যে শর্টটা ছবি জেনারেট করব সেই শর্টের মধ্যে ক্যারেক্টার কোনটা থাকবে সেটা আমরা দেখে নেব। যেমন এই শর্টের মধ্যে ক্যারেক্টার হচ্ছে শুধু একটা, ফারহান। তো আমরা যেটা করব, এখান থেকে যে ছবিগুলো আমরা ডাউনলোড করেছিলাম, এগুলো তো আমরা আগেই ডাউনলোড করেছিলাম, আমরা চাইলে সেগুলোকে এখানে ক্লিক করে আপলোড করতে পারি। এখানে ক্লিক করে এখান থেকে আমরা ফারহানের এই ছবিটা ডাউনলোড করেছিলাম, এটাকে আপলোড করতে পারি এভাবে। তাহলে এখানে যে ছবিটা থাকবে ফারহানটা ঠিক এরকম থাকবে, এটাকে আমরা সাবজেক্ট রেফারেন্স হিসেবে ব্যবহার করছি, ঠিক আছে। দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব, অথবা এখানে আমরা যেগুলো জেনারেট করেছি এখান থেকে আমরা সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। যেমন এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাবজেক্টের মধ্যে নিয়ে আসতে পারি, ওকে। দেন সেন্ডে ক্লিক করব, তাহলে এখানে ফারহানটা ঠিক এরকম হবে, অর্থাৎ সাবজেক্ট রেফারেন্সের মতো। আচ্ছা, এখানে
এখানে এটা ঠিক হয়নি, এটা ঠিক আছে, এটা একদম পারফেক্ট। আচ্ছা, আমরা যেহেতু এখানে শর্টগুলো জেনারেট করছি, শর্টগুলো জেনারেট করার সময় আমরা প্রথমে তো বললাম যে এখানে শর্টগুলোকে পড়ে নেবেন এবং পড়ে আপনি জাস্ট পুরো গল্পটাকে কল্পনা করবেন যে আপনার স্টোরি টেলিংটা মিলতেছে কিনা। এখানে প্রথম শর্টের মধ্যে ফারহান এখানে বসে আছে, কোথায় বসে আছে? সোফায় বসে আছে। বসে সে জাস্ট এই কথা বলবে, ওহো ইফতারের আর কত দেরি, ঠিক আছে। দেন দ্বিতীয় শর্টে কী আছে? দ্বিতীয় শর্টে হচ্ছে ফারহান এরপর ফাতেমা দুজনই আছে। এখানে কী ঘটতেছে কি, যেমন ফার্স্ট ফ্রেমের মধ্যে কী ঘটতেছে সেটা বলা হচ্ছে। ফারহান ফ্রেমের বাম পাশে সোফায় বসে আছে, চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। এরপর ফাতেমা ফ্রেমের ডান পাশে দাঁড়িয়ে হাতে একটি রিমোট নিয়ে কিছুটা গম্ভীর কিন্তু স্নেহপূর্ণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে আছে। এবং ফাতেমা কী বলবে? রিমোট দিয়ে টিভি বন্ধ করার ভঙ্গি করে এবং হালকা বকা সুরে বলবে, ফারহান ভাইয়া তুমি রোজা রেখে এই মারামারির কার্টুন দেখছো? আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে কি যে ফারহান সোফায় বসে বসে টিভি দেখছে। এরপর ফাতেমা আসবে, এসে রিমোট দিয়ে টিভি বন্ধ করে ফারহানকে এই কথাটা বলবে, অর্থাৎ একটু বকাসুরে এই কথা বলবে। তাহলে আমরা এখানে স্টোরি টেলিংটা যদি একটু কল্পনা করি, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা এখানে শর্ট বাড়াতে পারি, যেমন কিছু বিরোল আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে এআই কিন্তু এআইয়ের মতো করে শর্ট লিস্টটা তৈরি করে দিয়েছে, বাট আপনি যখন পুরো শর্ট লিস্টটা পড়বেন, পুরো ঘটনাটা পড়বেন, তখন আপনার মাথায় কিছু আইডিয়া আসবে যে এই শর্টের পরে মনে হয় এই শর্টটা দেখালে ভালো হয়। এরকম পুরো শর্ট লিস্টটা আপনি মেলানোর চেষ্টা করবেন, যাতে করে স্টোরি টেলিংটা একদম পারফেক্টভাবে মিলে, যাতে একদম বিক্ষিপ্ত না হয়, একটা শর্ট থেকে আরেকটা শর্ট কাট করে চলে আসছে, কোনো কনসিস্টেন্সি মেনটেন না করে, এরকম যাতে না হয়, ঠিক আছে। তো আমরা এখানে কী করতে পারি, যেমন ফারহান এখানে সোফায় বসে আছে, বসে টিভি দেখছে, তারপর সেই ডায়লগটা দেবে। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি যে এই শর্টের আগে আমরা আরেকটা শর্ট জেনারেট করতে পারি। ফারহান সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে, তো সে প্রথমে এই কথাটা বলবে না। তাহলে আমরা কী করব, প্রথমে সে জাস্ট টিভির দিকে তাকিয়ে আছে, কার্টুন দেখছে, এই শর্টটা আমরা রাখতে পারি, ঠিক আছে। দেন আমরা আরেকটা কাজ করতে পারি যে দেয়ালের মধ্যে টিভিতে কার্টুন চলছে, জাস্ট টিভির একটা দৃশ্য আমরা দেখাতে পারি, যে তাহলে আমরা বুঝতে পারবো যে ফারহান কোন দিকে তাকিয়ে আছে। যখন আমরা ফারহানের শর্টটা দেবো, এরপর যখন টিভির শর্টটা দেবো যেখানে কার্টুন চলছে, তখন বোঝা যাবে যে ফারহান টিভিতে কার্টুন দেখছে, ঠিক না? কারণ আমি যদি শুধু ফারহানের ছবিটা দিই, এরপর ফাতেমা চলে আসছে, তাহলে এখানে বোঝা গেল না যে ফারহান কার্টুন দেখছে। তাহলে আমরা এখানে একটা বিরল জেনারেট করতে পারি যে ফারহান কার্টুন দেখছে। এভাবে আমরা শর্টগুলোকে বাড়াতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো শর্টটা যদি আমরা বাড়াতে চাই, তাহলে এখানে আমাদেরকে শর্ট লিস্টের মধ্যেও কিন্তু বাড়াতে হবে। এখানে শর্ট 1, 2, যেমন আমি চাচ্ছি প্রথম শর্টটা, এটাকে আমরা কপি পেস্ট করব, এটাকে জাস্ট কপি পেস্ট করে দুইটা শর্ট বাড়াবো। এখানে প্রথম শর্টের মধ্যে পেস্ট করলাম। প্রথম শর্টের মধ্যে কী থাকবে? ফারহান ফ্রেমের মাঝখানে সোফায় অলস ভঙ্গিতে বসে আছে এবং নিজের পেটে হাত দিয়ে রেখেছে। আচ্ছা, প্রথম শটে সে পেটে হাত দিয়ে দরকার নাই, বসে আছে, তার মুখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং সে ক্যামেরার দিকে। আচ্ছা, এখানে পেটের অংশটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এখানে যে ডায়লগটা, এখানে প্রথমে ফারহান ডায়লগ দিবে না, এই ডায়লগটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ফারহান এখানে অ্যাকশানের মধ্যে ভিডিও জেনারেট করবো তখন আমরা অ্যাকশানের মধ্যে ফারহান সোফায় বসে আছে এটাই দেখবো শুধু, ঠিক আছে। আমরা এখান থেকে ইমেজ থেকে এটাকে কপি করতে পারি। ফারহান ফ্রেমের মাঝখানে সোফায় অলস ভঙ্গিতে বসে আছে এবং বসে টিভি দেখছে, বলে দিচ্ছি টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে, এটা লিখে দিই। কার্টুন দেখছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এটাকে কপি করে ভিডিওর মধ্যে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। এখানে এই শর্টটা আমরা রাখবো হচ্ছে 3 নাম্বার শর্টে, ঠিক আছে। আমরা এখানে শর্ট বাড়াচ্ছি, 2টা শর্ট বাড়াচ্ছি। একটা হচ্ছে ফারহান টিভির দিকে তাকিয়ে আছে, এটা একটা শর্ট, আর একটা শর্ট বাড়াবো হচ্ছে শুধু টিভিটা দেখা যাবে। যেমন আমরা এখানে এই শর্টটাকে বাড়াতে পারি। আচ্ছা, আমরা এভাবে এডিট করতে পারি। আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজ কি?
আচ্ছা, আমরা এই শটটা এডিট করে নিচ্ছি। যেমন অ্যাকশানের মধ্যে আমরা এটাকে উল্লেখ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম শট, ফারহান জাস্ট টিভির দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আরেকটা শট ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফারহান থাকবে এখানে, জাস্ট টিভিটা দেখানো হবে। বি রোল একটা শট, বি রোলের মধ্যে টিভি চলবে ড্রয়িং রুমের মধ্যে এবং টিভিতে কার্টুন চলতেছে, এরকম একটা শট জেনারেট করতে বলবো। তো এটা আমরা এখানে এভাবে এডিট না করে আমরা এআই দিয়ে জেনারেট করতে পারি এই শটটা। আমরা জাস্ট গুগল এআই স্টুডিওকে এখানে বলতে পারি, যেমন আমি এখানে বলতে পারি যে আমি শট 1-এর আগে আরেকটা শট ব্যবহার করতে চাচ্ছি যেখানে ফারহান টিভির দিকে তাকিয়ে আছে। তো সেটা আমরা এখানে লিখে দিতে পারি আমি, অথবা আচ্ছা আমি চাচ্ছি চ্যাট জিপিটি দিয়ে আমি জাস্ট স্পিচ টু টেক্সট লিখে নিব। আমি এখানে টাইপ না করে লিখে নিতে পারি মুখে বলে। আমি এগুলো নোটবুকটা ক্লোজ করে দিলাম, আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। আমি না লিখে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিই। যেমন এখান থেকে আমরা ডিকে এটা ক্লিক করব মাইক্রোফোনে, ওকে, এবং এখানে জাস্ট মুখে বলবো। আচ্ছা, আমি ভিডিওতে কয়েকটি বি রোল ব্যবহার করতে চাচ্ছি। যেমন শুরুতে আমি 2টা বাড়তি শট ব্যবহার করতে চাচ্ছি। একটা শটের মধ্যে, প্রথম শটের মধ্যে ফারহান জাস্ট তাকিয়ে থাকবে, অর্থাৎ বোঝানো হবে যে ফারহান টিভি দেখছে, ঠিক আছে। এবং দ্বিতীয় আরেকটা শট হবে যেখানে টিভিতে কার্টুন চলছে, জাস্ট ড্রয়িং রুমে একটা টিভিতে কার্টুন চলছে, এই বিষয়টা দেখানো হবে যাতে করে স্টোরি টেলিংটা মিলে যায়, ঠিক আছে, অর্থাৎ কনসিস্টেন্টলি হয়, ভিডিওগুলো একটার পর একটা আসে, ঠিক আছে। তো সেজন্য তুমি আমাকে প্রথমে, আমি অনেকগুলো বিরোল জেনারেট করব, প্রথমে আমাকে এই 2টা শটের জন্য একইভাবে প্রম্পট লিখে দাও। প্রথম শটে ফারহান জাস্ট তাকিয়ে আছে টিভির দিকে, দ্বিতীয় শটে টিভিতে কার্টুন চলছে, এই 2টা শট। ওকে, আমরা এটাকে জাস্ট এই লেখাটাকে কপি করে ওখানে দিয়ে দেব, ঠিক আছে। চ্যাট জিপিটিতে কিন্তু এই কাজটা একদম পারফেক্টভাবে হয়, আপনি মুখে বললেই একদম নির্ভুলভাবে সেটা টাইপ হয়ে যায়, দেখুন অসাধারণ। আমি যখন কোনো কিছু টাইপ করার প্রয়োজন হয়, খুব বড় কিছু, এভাবে চ্যাট জিপিটি দিয়ে স্পিচ টু টেক্সট লিখে নিই। এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দেব, দেন রানে ক্লিক করব। ওকে, সে বলেছে স্টোরি টেলিংয়ের ভিজুয়াল ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আপনার এই আইডিয়াটা দারুণ। আচ্ছা, এই বিরল শর্টগুলো ফারহানের কার্টুন দেখা দৃশ্যটাকে আরও বেশি বাস্তবসম্মত সাবলীল করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই 2টা শটকেও একইভাবেই জাস্ট কপি করে এখানে রাখবো। হ্যাঁ, এই শটের মধ্যে আমরা, আচ্ছা প্রথম শটটা তো আমরা এখানে এডিট করে নিয়েছি, আমরা শুধু দ্বিতীয় শটটা কপি করি, ঠিক আছে। এটা কপি করি এবং শর্টগুলো ধারাবাহিকভাবে আমরা এখানে সাজাবো, কারণ আমরা যখন এখানে ইমেজগুলো জেনারেট করব সেগুলো শর্ট নাম্বার একদম পারফেক্ট থাকতে হবে, এবং কারণ আমরা যখন আবার ভিডিও জেনারেট করব তখন আমরা সেম প্রম্পট এবং সেম ইমেজ দিয়ে ভিডিওটা জেনারেট করব। তো সেক্ষেত্রে শর্ট নাম্বারগুলো খেয়াল রাখবেন যাতে ঠিক থাকে, এলোমেলো না হয়। প্রথম শর্টটা হচ্ছে এটা, যেটা আমরা এডিট করেছিলাম। দ্বিতীয় শর্টটা হবে এটা। এখানে আমরা শর্ট 1, এটার মধ্যে শর্ট 1 রাখলাম, এটা শর্ট 2 করে দেব, শর্ট 2, ঠিক আছে। এখানে জাস্ট ড্রয়িং রুমে একটা থাকবে, টেলিভিশন থাকবে, এটা শর্ট 3। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে রিনেম করব। আমরা প্রথমে শর্ট 1টা জেনারেট করি। এনভায়রনমেন্টটা হচ্ছে এটা, এখানে ফারহান সোফায় অলস ভঙ্গিতে টিভিতে কার্টুন দেখছে, ঠিক আছে। আমরা এটাকে আবার কপি করছি, সেম প্রম্পটটাই কপি করে উইস্কেতে চলে যাব। সরি, আমি তো উইস্কে ডিলিট করে দিলাম, উইস্কেতে চলে যাচ্ছি। মাই লাইব্রেরি, এখান থেকে আমাদের প্রিভিয়াস হিস্টোরি আনার জন্য মাই লাইব্রেরিতে ক্লিক করব, তাহলে এখানে আমাদের প্রজেক্টগুলো চলে আসবে। আমি এই প্রজেক্টটা ওপেন করব যেটা রিসেন্টলি। ওকে, তাহলে আমাদের আগের ছবিগুলো সহ চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ক্যারেক্টারের মধ্যে ফারহান থাকবে, প্রম্পটটাকে কপি পেস্ট করলাম, প্রথমটাকে যেখানে জাস্ট টিভির দিকে তাকিয়ে থাকবে সে, পেস্ট করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এনভায়রনমেন্টটা শর্ট 1টা বাদ দিয়েছি, এনভায়রনমেন্ট, ঠিক আছে। এখান থেকে অ্যাকশনটা বাদ দিয়ে দিচ্ছি, অ্যাকশন এবং ক্যামেরা মুভমেন্ট, এইটুকু হচ্ছে ভিডিওর জন্য, ঠিক আছে। ওকে, দেন আমরা এখান থেকে ক্যারেক্টার রেফারেন্সটাকে, এটা এখানে আপলোড করা আছে, জাস্ট আমরা এখান থেকে এটাকে টিক মার্ক করে দেবো। এটা যদি আনচেক থাকে অবশ্যই চেক করে দিবেন। আমাদের প্রথম ক্যারেক্টার হচ্ছে এইটা, সাবজেক্ট রেফারেন্স, আমরা এটাকে জাস্ট চেক করে দিলাম। দেন
এখান থেকে আমরা প্রম্পটটাকে পড়ে নেব, যদি চেঞ্জ করা দরকার হয় অবশ্যই চেঞ্জ করে নেব। আমি যেমন এখানে আমি দেয়াল ইসলামিক ক্যালিগ্রাফি ঝোলানো আছে এটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ এখানে দেখুন দেয়ালের মধ্যে যেসব ক্যালিগ্রাফিগুলো রয়েছে এগুলো ভুলভাল লেখা আছে। তো আমি ইসলামিক ক্যালিগ্রাফিটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। দেন সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা দুইটা ছবি পেয়ে গেলাম। এখানে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, যেমন আমি এটা ব্যবহার করব, এটা পারফেক্ট মনে হচ্ছে। এটাকে আমরা প্রথমে ডাউনলোড করে নেব এবং এটাকে রিনেম করে নেব। এটা আমাদের শর্ট নাম্বার 1। আর শর্ট নাম্বারগুলো যেন একদম পারফেক্ট থাকে। এখানে যে সিরিয়াল নাম্বার আমরা ফ্রন্টগুলো সাজিয়েছি, শর্ট লিস্টটা সাজিয়েছি, এখানে নাম্বারগুলো যেন মিল থাকে। এটা হচ্ছে শর্ট নাম্বার 1। আমি এটাকে রিনেম করে 01 করে দিচ্ছি, কারণ আমরা যখন পরবর্তী ভিডিও জেনারেট করব তখন আমাদের এগুলো মিল থাকতে হবে, ইমেজ এবং প্রম্পট। ওকে, এখন আমরা দ্বিতীয় শর্ট জেনারেট করব। দ্বিতীয় শর্টের মধ্যে হচ্ছে কি, জাস্ট টিভি দেখা যাবে, টিভিতে কার্টুন দেখা যাচ্ছে এরকম। ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেট এবং দেয়াল, একটি ফ্ল্যাট স্ক্রিন টিভি ক্যাবিনেটের উপরে রাখা আছে যা ফ্রেমের মূল ফোকাস। আচ্ছা, এখানে কোনো ক্যারেক্টার থাকবে না, ঠিক আছে। ফ্রেম, ফার্স্ট ফ্রেমটা কেমন হবে, ড্রয়িং রুমে টিভি স্ক্রিনের ফ্রেমের ঠিক মাঝখানে দৃশ্যমান, ঠিক আছে। আমরা এখান থেকে যেহেতু আমরা কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করবো, আমি এখান থেকে শুধুমাত্র এই অংশটুকু নিয়ে দেখি, শুধু ফার্স্ট ফ্রেম অংশটুকু নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে যেহেতু ক্যারেক্টার থাকবে না, ক্যারেক্টারটাকে আনচেক করে দিলাম। এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে যাচ্ছি, কারণ পরবর্তী ব্যাকগ্রাউন্ডটা যেন আমাদের সেম একই রকম থাকে, কনসিস্টেন্ট থাকে। সেই ক্ষেত্রে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট সিনের মধ্যে নিয়ে আসবো। এরপর আমরা এখানে জাস্ট যেহেতু এখানে বাকি সব কিছু একই রকম, এনভায়রনমেন্টটা আমি এখানে উল্লেখ করে নেই, এনভায়রনমেন্টটা একই এনভায়রনমেন্ট, আর যেহেতু কোনো ক্যারেক্টার নাই সেটা আমরা এখানে উল্লেখ করে নেই, শুধু এই অংশটুকু নিলাম, ঠিক আছে। এবং চাইলে 3Dটা নিতে পারি, 3Dটা না দিয়ে আমি শুধুমাত্র ইমেজ অংশটুকু নিলাম, ফার্স্ট ফ্রেম অংশটুকু নিয়ে দেখি, যদি সমস্যা হয় আমরা স্টাইলটা নিতে পারি। এতটুকু দিলাম, দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করি, দেখি ক্যারেক্টার ছাড়া আসে কিনা। যদি ক্যারেক্টার সহ চলে আসে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এই ইমেজ থেকে ক্যারেক্টারটাকে রিমুভ করে দেন ওই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। একদম পারফেক্ট, এখানে ক্যারেক্টার আসে নাই, ঠিক আছে। এখন আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। এখানে টিভি চলছে, ঠিক আছে। তার মানে প্রথম শটে সে টিভি দিকে তাকিয়ে আছে, দ্বিতীয় শটে আমরা দেখাবো টিভিতে কার্টুন চলছে। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় শট, 2 নাম্বার। 3 নাম্বার শটে কি, 3 নাম্বার শটে আমরা ওই যে যখন প্রথম শটটা দিল সেটা আমরা নেব। এখানে দুপুরের সময় একটু সুন্দর গোছানো ড্রয়িং রুম, এখানে ফারহান সোফায় বসে অলস ভঙ্গিতে বসে আছে, নিজের পেটে হাত দিয়ে রেখেছে, তার মুখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সে ক্যামেরা। আচ্ছা, এটা এখানে আমরা 3 নাম্বার শট হচ্ছে এটা। 3 নাম্বার শটে যেহেতু একই এনভায়রনমেন্ট, আমরা এখানে এনভায়রনমেন্ট সহ কপি করতে পারি, এনভায়রনমেন্ট বাদ দিতে পারি, যেহেতু আমরা এনভায়রনমেন্টটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব। আমি পুরোটাই কপি করছি, দেখি, পুরোটাই কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। জাস্ট ভিডিও অংশ বাদ দিয়ে দেবো, অ্যাকশান এবং ক্যামেরা মুভমেন্ট, ঠিক আছে। এবং এনভায়রনমেন্ট থাকবে হচ্ছে এটা, ক্যারেক্টার এখানে আছে, তবুও ক্যারেক্টারটা আমি এখানে চেক করে দিলাম। ক্যারেক্টার যদিও এখানে সিনের মধ্যে ক্যারেক্টার আছে, আমরা এখান থেকে ক্যারেক্টার না দিলেও হয়, তবুও ক্যারেক্টার চেক করে দিলাম, দেন সেন্ডে ক্লিক করব। ওকে, এখানে মূলত আপনি সাবজেক্ট দিয়ে যে কোনো ক্যারেক্টারকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন, সিনের মধ্যে যে কোনো ব্যাকগ্রাউন্ডকে, বাট সিনের মধ্যে যদি কোনো ক্যারেক্টার থাকে সেটাও রেফারেন্স হিসেবে চলে আসে প্রায় সময়। যদি না আসে তাহলে এখানে সাবজেক্টটাকে চেক করে দিবেন। এখন দেখুন এটা 3 নাম্বার শট, এটা একদম পারফেক্ট। আমরা এটাকে ডাউনলোড করে জাস্ট 3 নাম্বার শট দিয়ে দেব, ঠিক আছে। প্রথম শটে সে টিভি দেখছে, এরপর টিভিটা দেখাবো, এরপর সে কী বলবে এখানে আমরা সেই শটটা জেনারেট করলাম, ঠিক আছে। এরপরে 4 নাম্বার শটে কি আছে, আমি এখানে পুরো প্রম্পটগুলো পড়ছি না, আপনারা অবশ্যই জেনারেট করার আগে প্রতিটা শট পড়ে নেবেন এবং স্টোরি টেলিংয়ের ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা দেখে নেবেন, যেখানে যেখানে বিরল অ্যাড করা দরকার বিরাটগুলো অ্যাড করে নেবেন। এখানে এটা হচ্ছে 4 নাম্বার শট হবে। শট 4-এ কি, একটি ড্রয়িং রুম, একই ড্রয়িং রুম থাকবে, সামনে একটি টিভি স্ক্রিন, ফ্রেমের বাইরে থাকবে কিন্তু টিভির আলো ফারহানের মুখে পড়ছে। আচ্ছা, আমরা এখানে টিভির আলো ফারহানের মুখে পড়ছে এটা দরকার নেই, টিভি স্ক্রিনটা আমরা দেখাবো না, যেহেতু স্ক্রিনের বাইরে থাকবে এটা এখানে উল্লেখ করার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। একটি ড্রয়িং রুম, কারটা থাকবে কি, কারটা থাকবে হচ্ছে ফারহান
এবং ফাতেমা, এই দুজন ক্যারেক্টার থাকবে। ফার্স্ট ফ্রেমে কি থাকবে? ছবির মধ্যে ফারহান ফ্রেমের বাম পাশে সোফায় বসে চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। ফাতেমা ফ্রেমের ডান পাশে দাঁড়িয়ে হাতে একটি রিমোট নিয়ে কিছুটা গম্ভীর কিন্তু স্নেহপূর্ণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তো তার মানে এখানে ফাতেমা চলে আসবে এবং এখানে ফাতেমা এসে কি বলবে, অ্যাকশনটা কি? ফাতেমা রিমোট দিয়ে টিভি বন্ধ করার ভঙ্গি করে হালকা বকা সুরে বলবে, ফারহান ভাইয়া তুমি রোজা রেখে এই মারামারি কার্টুন দেখছো? আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে এখানে এর পরের শটে ফাতেমা চলে আসবে, এসে ফারহানকে বকা দিবে। আচ্ছা, এর আগে আমরা আরেকটা বিরল ব্যবহার করতে চাই, যেটা হচ্ছে ফাতেমা অন্য কোনো রুমে অন্য কোনো কাজ করছে, সেটা আমরা দেখাতে পারি। যেমন ফারহান যখন এখানে টিভি দেখছে, আমরা দেখাতে পারি যে ফারহান পাশের রুমে হয়তো কোরআন পড়ছে, কোরআন পড়ে কোরআন বন্ধ করে উঠে আসছে, এই শটটা দেখাতে পারি। তাহলে এটা ধারাবাহিকতাটা ঠিক থাকবে। ঠিক আছে, অর্থাৎ ফারহানের টিভির আওয়াজ শুনে হয়তো ফাতেমা চলে আসছে। আচ্ছা, আমরা এখানে একইভাবে আরেকটা শর্ট বিরলের জন্য শর্ট জেনারেট করে নেব। যেমন আমি এখানে বলবো হচ্ছে, আচ্ছা আমি চাচ্ছি দ্বিতীয় শর্টে, অর্থাৎ টিভির শর্ট দেখানোর পরে আমি চাচ্ছি আরেকটা বিরল জেনারেট করার জন্য, যেখানে ফাতেমা পাশে একটা রুমে বসে কোরআন পড়ছে। সে কোরআন পড়ার সময় কোরআন বন্ধ করে উঠে চলে আসবে। অর্থাৎ এখানে বোঝানো হবে যে ফাতেমা ফারহানের টিভি দেখার আওয়াজ শুনে, কার্টুন দেখার আওয়াজ শুনে কোরআন বন্ধ করে উঠে চলে আসছে। এই শর্টটা আমি জেনারেট করতে চাচ্ছি টিভির শর্টটা দেখানোর পরে। তুমি এটার জন্য আমাকে আরেকটা প্রম্পট লিখে দাও। ওকে, আমি এটাকে জাস্ট কপি করব, এখানে পেস্ট করে দেব, দেন রান। তাহলে সে আমাকে আরেকটা বিরল জেনারেট করে দিবে। সে বলল যে খুবই চমৎকার একটি স্টোরি টেলিং আইডিয়া, এই শর্টটি যোগ করলে গল্প ফাতেমার এন্ট্রিটা আরও বেশি লজিক্যাল হবে। আচ্ছা, এখানে দেখানো হবে কি, এনভায়রনমেন্টটা হবে পাশের একটি শান্ত ছিমছাম গড়, মেঝেতে একটি সুন্দর জায়নামাজ বিছানো এবং তার উপর একটি কাঠের রেহালে কোরআন রাখা আছে। এরপরে ক্যারেক্টার থাকবে হচ্ছে ফাতেমা। ফাতেমা কী করছে? ফাতেমা ফ্রেমের মাঝখানে জায়নামাজে বসে আছে, তার সামনে রেহাল খোলা। আচ্ছা, রেহালে কোরআন খোলা। অ্যাকশনটা কী হবে? ফাতেমা কান খাড়া করে ড্রয়িং রুম থেকে আসা কার্টুনের বিকট আওয়াজ শুনে সে ব্রু কুঁচকে দরজার দিকে তাকায়। এরপর সে খুব সম্মানের সাথে, এত কাহিনী দরকার নেই এখানে, এখানে আমরা লিখব হচ্ছে ফাতেমা খুব সম্মানের সাথে কোরআনটি বন্ধ করে উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়, এতটুকু দেব। এখানে এত কাহিনী দরকার নেই, আমরা এখান থেকে পুরো পয়েন্টটাকে কপি করছি। এখান থেকে এটা হবে আমাদের কয় নাম্বার শট? ফাতেমা আসার আগে 4 নাম্বার শট হবে। এটা হবে শট 4, এটা শট 5 হবে। আচ্ছা, আমরা এখানে একটু এডিট করে নিই। প্রতিটা প্রম্পটকেই ভালো করে পড়ে নেবেন, অবশ্যই এডিট করার প্রয়োজন হবে। যদি আপনি প্রফেশনালি কার্টুন ভিডিও তৈরি করতে চান, আপনাকে অবশ্যই বেশিরভাগ প্রম্পটই আপনাকে এডিট করতে হবে, নিজের মতো করে সাজাতে হবে। আপনাকে জাস্ট এখানে শর্ট লিস্টগুলো যেভাবে দিবে সেভাবে যদি আপনি জেনারেট করে ফেলেন, তাহলে কিন্তু পারফেক্ট ফুটেজগুলো আপনি পাবেন না। একদম পারফেক্ট ফুটেজ পাওয়ার জন্য অবশ্যই প্রম্পটগুলোকে এডিট করতে হবে, কারণ এআই নিজের মতো করে দিবে, আপনাকে স্টোরিটা নিজের মতো করে সাজাতে হবে যেন ধারাবাহিকতাটা মেনটেন করা যায়। আমরা এখান থেকে পাশের একটি চিমচাম ঘর, পাশে দরকার নাই, একটি শান্ত চিমচাম ঘর, মেঝেতে একটি সুন্দর জায়নামাজ বেছানো। আচ্ছা, ক্যারেক্টার হচ্ছে ফাতেমা, ফার্স্ট ফ্রেম। ঠিক আছে, ফাতেমা কান খাড়া করে, এত কিছু দরকার নেই, কান খাড়া দরকার নেই। ফাতেমা খুব সম্মানের সাথে কোরআনটি বন্ধ করে উঠে চলে যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে কীভাবে, সরি এখানে শর্ট 4-এর জায়গায় ভুল হয়েছে একটু, এনভায়রনমেন্ট এতটুকু কপি করলাম। এখান থেকে আমরা অ্যাকশন এবং ক্যামেরা মুভমেন্টটা বাদ দিয়ে দেব, যেহেতু ছবি জেনারেট করছি। পেস্ট করে দিলাম, অ্যাকশন ক্যামেরা মুভমেন্টটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখানে যেহেতু আমাদের ক্যারেক্টার থাকবে হচ্ছে কে, ফাতেমা, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিনটা ব্যাকগ্রাউন্ড এটা রাখার দরকার নেই, যেহেতু এটা আরেকটা রুম থাকবে, এটা বাদ দিয়ে দিলাম। ক্যারেক্টার এটাও বাদ দিয়ে দিলাম, ফাতেমার ক্যারেক্টারটা নিয়ে আসবো। ফাতেমার ক্যারেক্টার হচ্ছে
এটাকে নিয়ে আসবো এখানে কারেক্ট সাবজেক্টের মধ্যে, দেন সেন্ডে ক্লিক করব। এটা নিতে পারি আমরা এখান থেকে, এটাকে জাস্ট ডাউনলোড করে, এটা হচ্ছে আমাদের শর্ট 4। ওকে, এরপরে শর্ট হচ্ছে 5 নাম্বার শর্ট হচ্ছে এটা, যেখানে ফাতেমা ফারহানের রুমে চলে আসছে, এসে এই কাহিনিগুলো করছে। আমরা এখান থেকে ড্রয়িং রুম, একই ড্রয়িং রুম থাকবে, পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব, অ্যাকশনটা বাদ দিয়ে দেব, অ্যাকশন এবং ক্যামেরা মুভমেন্ট দিলাম। পড়ে নেবেন প্রম্পটটা অবশ্যই, ফার্স্ট ফ্রেমটা যেহেতু এখানে ছবি জেনারেট করবো, ফার্স্ট ফ্রেমটা অবশ্যই পড়ে নেবেন এবং ছবির সাথে মিল রেখে অ্যাকশনটাও প্রম্পটটাকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এবং এখানে যেহেতু আমাদের ক্যারেক্টার হচ্ছে 2 জন, ক্যারেক্টার 1 হচ্ছে ফারহান, ক্যারেক্টার 2 হচ্ছে ফাতেমা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফাতেমাটা আছে নিয়ে আসছি আমরা ক্যারেক্টারের মধ্যে, ফারহানের ক্যারেক্টারটা নিয়ে আসবো। ফারহানের ক্যারেক্টার হচ্ছে এটাকে এখানে নিয়ে আসবো সাবজেক্টের মধ্যে, সেন্ডে ক্লিক করব। যে শর্টের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসবেন ধারাবাহিকভাবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা এখানে সিনের মধ্যে সেম ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারতাম, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারতাম। আমি একটা কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিনের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একই রকম থাকবে। আমি এখানে সিনটা খালি রেখেছিলাম, যে কারণে ব্যাকগ্রাউন্ডটা সে র্যান্ডমলি একটা তৈরি করে দিল। এখানে একটি ড্রয়িং রুম লেখা আছে, তো এখানে একটা ড্রয়িং রুম দিয়ে দিয়েছে শুধুমাত্র। ঠিক আছে, আমরা এখানে এটাকে সিনের মধ্যে নিয়ে এসে দেন আবার সেন্ডে ক্লিক করব। এক কথায় আপনি যদি ব্যাকগ্রাউন্ডটাকে কনসিস্টেন্ট রাখতে চান, ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সিনের মধ্যে নিয়ে আসবেন, আর ক্যারেক্টারগুলো এখানে একটা পর একটা যে শর্টে যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো এখানে আপলোড করে রাখবেন। আচ্ছা, এখানে ঠিক আছে, বাট ফাতেমা কিন্তু সোফার উপরে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু হয়নি, কারণ এখানে আচ্ছা আমরা এখানে একটু পড়ে দেখি। ফ্রেমের বাম পাশে সোফায় বসে আছে চোখ বড় বড় করে, তাকিয়ে আছে ফাতেমা। ফ্রেমের ডান পাশে দাঁড়িয়ে হাতে একটি রিমোট নিয়ে গম্ভীর কিন্তু স্নেহপূর্ণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমরা এখানে শর্টটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারি, এটা একই অ্যাঙ্গেল থেকে ধারণ করা হয়েছে, আগের যে শর্টগুলো ছিল সেম অ্যাঙ্গেল থেকে। আমরা চাইলে শর্টটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ সামনে থেকে শর্টটা নেওয়া হবে, ফাতেমা এখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে শর্ট ফার্স্ট ফ্রেমের মধ্যে মিডিয়াম শর্টের জায়গায় এখানে শর্টটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি ফ্রন্ট ভিউ বা ফ্রন্টাল শট, এটা লিখে দিতে পারি যাতে করে সামনে থেকে শটটা ধারণ করা হয়, এবং এখান থেকে আমরা 3-4 অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিতে পারি, এটা দরকার নাই, দুজনের মুখে স্পষ্ট এতটুকু থাকুক। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে আমি চাচ্ছি ফাতেমার হাতে রিমোট থাকবে না, জাস্ট ফাতেমা এসে ফারহানকে বলবে, বকা দিবে আর কি। আমি এখানে ফাতেমা ফ্রেন্ডের ডান পাশে দাঁড়িয়ে হাতে একটা রিমোট নিয়ে দাঁড়িয়ে থাকবে, হাতে রিমোটটা বাদ দিয়ে দিলাম। ফ্রেমের ডান পাশে দাঁড়িয়ে কিছুটা গম্ভীর কিন্তু স্নেহপূর্ণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এতটুকু থাকবে। দেন এখান থেকে আমি সেন্ডে ক্লিক করব। আমরা এখানে ফ্রন্ট ভিউটা দিলাম, দেখি সামনে থেকে শটটা আসে কিনা। ওকে, আমরা এখান থেকে এই ছবিটা নিতে পারি, এটাকে আমরা ডাউনলোড করব। ঠিক আছে, এরপরে যে শটটা আমরা একটু পড়ে দেখি, 6 নম্বর শটটা, সেখানে হচ্ছে একই ড্রয়িং রুমের দৃশ্য, একই এনভায়রনমেন্ট থাকবে, এখানে ক্যারেক্টারও একই, ফারহান এবং ফাতেমা। শটের মধ্যে কি হবে, ফ্রেমের মাঝখানে দাঁড়িয়ে আছে, একটু ঝুঁকে ফারহানের দিকে তাকিয়ে হাসছে, ফারহান সোফায় বসে মনোযোগ দিয়ে শুনছে, এবং ফাতেমা কি বলছে, ফাতেমা হেসে মিষ্টি করে ফারহানকে বলছে, রোজা রেখে সারাদিন টিভি দেখা তো অনর্থক কাজ, এতে রোজার সময় রোজার সওয়াব কমে যায়, চলো মাকে সাহায্য করি। এখানে ডায়লগগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, আপনাদের নিজের মতো করে ডায়লগগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখানে 6 নম্বর শটে কিন্তু একই এনভায়রনমেন্ট, একই ক্যারেক্টার এবং ওদের পজিশন কিন্তু একই জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে নতুন শট জেনারেট না করে 5 নম্বরটাকে কপি পেস্ট করতে পারি। কপি পেস্ট করে আমরা যখন ভিডিও জেনারেট করব
ভিডিও জেনারেট করার সময় 6 নম্বর শট থেকেই ডায়লগটা নেব, বাট রেফারেন্স হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। তো আমি এটাকে জাস্ট কপি পেস্ট করেই 6 লিখে দিলাম, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা একই ক্যারেক্টারও দুইজন, ফারহান এবং ফাতেমা, এবং ওদের অবস্থানও একই জায়গায়। তো সেক্ষেত্রে আমি নতুন করে জেনারেট করছি না, ঠিক আছে। এরপরে 7 নম্বর শটে আমরা চলে যাব। 7 নম্বর শটে হচ্ছে এনভায়রনমেন্ট, একটি সুন্দর এবং পরিষ্কার রান্নাঘর। এখানে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। ক্যারেক্টার কে থাকবে? ক্যারেক্টার থাকবে হচ্ছে মা, এবং মা এখানে কি করছে? সমুচা আলু চপ সাজাচ্ছেন। আচ্ছা, মচমচা আলুর চপ সাজাচ্ছেন, ঠিক আছে। আমরা এখানে 7 নাম্বারটা জেনারেট করতে পারি, ঠিক আছে। এখানে কোনো ডায়লগ নাই, আমরা এখান থেকে জাস্ট এতটুকু কপি করলাম, এবং এখানে যেহেতু এনভায়রনমেন্ট নতুন করে জেনারেট করতে হবে, রান্নাঘর, আমরা এখান থেকে সিন রেফারেন্সটা বাদিয়ে দিলাম, দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম। এবং এখানে ক্যারেক্টারগুলো চেঞ্জ হবে। আমি এটাকে প্রথমে পেস্ট করি, ফর্মটাকে পেস্ট করলাম, পেস্ট করে এখান থেকে ভিডিওর অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, অ্যাকশন এবং ক্যামেরা মুভমেন্ট, ওকে। এবং এখানে ক্যারেক্টার থাকবে হচ্ছে মা। আমরা এখান থেকে এগুলোকে চাইলে ডিলিট করতে পারি অথবা আনচেক করে দিতে পারি। আনচেক করে দিলাম, মায়ের ক্যারেক্টারটা নিয়ে আসবে এখানে, এটাকে জাস্ট এখানে সাবজেক্টের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। দেন এখান থেকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রান্নাঘর র্যান্ডমলি জেনারেট হবে, আমরা পরবর্তীতে যদি একই রান্নাঘর জেনারেট করতে হয় তখন সেটাকে আবার রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব, ওকে, একদম পারফেক্ট। আমরা এখান থেকে এটা নিতে পারি, এটা পারফেক্ট, এটাকে ডাউনলোড করলাম। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার শট, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখা যায় পরের শটে যদি এমন হয় যে এখানে সাবজেক্ট নাই, মা নাই, একই রান্নাঘর থাকবে, এখানে অন্য ক্যারেক্টার থাকে, তখন সেক্ষেত্রে আমরা রান্নাঘরটাকে কনসিস্টেন্ট রাখার জন্য আরেকটা কাজ করতে পারি। আমরা এখানে রান্নাঘরের মধ্যে আগের মতো করে রান্নাঘরটাকে এখানে সিনের মধ্যে নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা সাবজেক্টটাকে বাদ দিয়ে শুধু রান্নাঘরটাকে আলাদা করে সেভ করে রাখতে পারি। এতে করে যেটা হবে, আমরা অন্য ক্যারেক্টার আসলে সেটাকে এই রান্নাঘরটাকে সিন হিসেবে ব্যবহার করতে পারি, সিন রেফারেন্স হিসেবে। তো আমি এখান থেকে রিফাইনে ক্লিক করে জাস্ট সাবজেক্টটা বাদ দিয়ে দেবো। আমি লিখে দেবো সাবজেক্টটা মুছে দাও বা ক্যারেক্টার মুছে দাও, দেন সেন্ডে ক্লিক করব, ওকে। এটাকে আমরা জাস্ট ডাউনলোড করে রাখতে পারি, অথবা এটা এখানে থাকবে, এখানে টাইমলাইনের মধ্যে থাকবে, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। এবং চাইলে আমরা এখানে এই যে একটু আগে বললাম ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা টাইপ চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে রিফাইনে ক্লিক করে এটা যে ক্যামেরা অ্যাঙ্গেলটা, সেটাও আমরা চাইলে চেঞ্জ ক্যামেরা অ্যাঙ্গেল টু লেফট ভিউ, রাইট ভিউ, বা রাইট সাইড, লেফট সাইড, এভাবে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। এগুলোকে আমরা একই রকম কনসিস্টেন্ট ইয়াগুলো রাখার জন্য, রান্নাঘর রাখার জন্য আমরা এখানে জাস্ট ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন করে করে এগুলোকে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে আমরা একই রান্নাঘর ব্যবহার করতে চাইলে এগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা সবগুলো ছবি প্রথমে জেনারেট করে নেব। প্রথম কথা হচ্ছে, আমরা যখন শর্ট লিস্ট জেনারেট করব, প্রথমে পুরো শর্ট লিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেব। যেখানে যেখানে আমাদের বিরোল ব্যবহার করা দরকার, নতুন শর্ট ব্যবহার করা দরকার, সেখানে সেখানে আমরা নতুন করে শর্টগুলো জেনারেট করে নেব। আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি, যেমন আমি যদি এখানে 7 নাম্বারের পরে যেমন আমি এখানে এই শর্টের পরে 6 নম্বর শর্টের পরে যদি আরেকটা শর্ট বিরোল বা নতুন শর্ট জেনারেট করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে চ্যাটজিপিটিকে বা গুগল স্টুডিওতে চলে যাবো। এখানে বলবো যে আমি 6 নম্বর শর্টের পরে আমি আরেকটা বিরোল জেনারেট করতে চাচ্ছি। এখানে কী করবে সেটা আমি এখানে বলে দেবো যে এখানে এই ক্যারেক্টার থাকবে, তারা এই কাজ করবে। তাহলে সে তো আপনাকে ওই শর্টের জন্য এরকম একটা প্রম্পট লিখে দেবে। বলবেন যে আমাকে একটা প্রম্পট লিখে দাও একই টেমপ্লেটে, তাহলে সে আপনাকে এরকম একটা প্রম্পট লিখে দেবে। দেন সেটাকে আপনি জাস্ট শর্ট নাম্বার দিয়ে রিনেম করে নেবেন, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রথমে আমরা পুরো শর্ট লিস্টটা পড়ে দেবো, পড়ার পরেই আমাদের পুরো স্টোরি টেলিংটা একদম ধারাবাহিকতা ঠিক আছে কি না সেটা আমরা মনে মনে কল্পনা করব। যদি কোনো শর্ট বিরোল অ্যাড করা দরকার হয়, বিরোলগুলো অ্যাড করে নেব। তারপর আমরা ইমেজগুলো জেনারেট করবো। এখন আমরা যেভাবে ইমেজগুলো জেনারেট করতেছি ক্যারেক্টার রেফারেন্স দিয়ে, সেভাবে আমরা ইমেজগুলো জেনারেট করব। প্রতিটা ইমেজ জেনারেট করার পরে আমরা ভিডিও জেনারেট করব। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো ইমেজ জেনারেট করেছি, আমি বাকিগুলো ইমেজ জেনারেট করে ফেলতেছি। ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি সবগুলো ইমেজ জেনারেট করি, দেন আমরা ভিডিও জেনারেট করব। তো আমি ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি, আমরা পরের শটটা জেনারেট করছি। ওকে, আমরা সবগুলো ছবি জেনারেট করে ফেললাম এবং এগুলোকে আমরা রিনেম করে নিলাম 1 থেকে 21টা টোটাল শট। এবং এখানে আমরা প্রম্পটগুলোকে সিরিয়াল করে রেখেছি 1 নম্বর শট থেকে 21 নম্বর শট পর্যন্ত। এখন আমরা এই ইমেজগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আমরা
অনেকগুলো ফ্রি এআই টুল ব্যবহার করতে পারি। যারা জেমিনির স্টুডেন্ট অফারটি নিয়েছেন তারা চাইলে গুগল ফ্লো দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন, জেমিনি দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন, অথবা গুগল বিটস দিয়ে করতে পারেন। আর যারা ফ্রিতে ভিডিও জেনারেট করতে চান তারাও জেমিনিতে, গুগল ফ্লোতে প্রতি মাসে অনেকগুলো ফ্রি ক্রেডিট পাবেন। ফ্রি ক্রেডিট দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন। তো যেহেতু ফ্রিতে লিমিটেশন খুবই কম, সেক্ষেত্রে আপনারা চাইলে অনেকগুলো জিমেল আইডি ক্রিয়েট করে রাখতে পারেন। যেমন আমার এখানে অনেকগুলো জিমেল আইডি রয়েছে। তো একটা আইডি দিয়ে আপনি 3টা করে ভিডিও জেনারেট করলে বা 5টা করে ভিডিও জেনারেট করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এই আইডিগুলো আমি মোবাইল নাম্বার ছাড়া জেনারেট করে তৈরি করেছি। আপনারা মোবাইল ফোন দিয়ে মোবাইল নাম্বার ছাড়াই জিমেল আইডি তৈরি করতে পারবেন। ঠিক আছে, অথবা সোলার 2 ব্যবহার করতে পারেন, অথবা গ্রোক এআই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এছাড়াও মেটা এআই দিয়ে জেনারেট করা যায়। মেটাতে ভয়েস ওভার সহ কিন্তু জেনারেট হয় না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো গ্রোক এআই দিয়ে করতে পারেন। গ্রোক এআইতে 6 সেকেন্ড করে ভিডিও জেনারেট করা যায়। ফ্রিতে ডেলি আপনি অনেকগুলো লিমিট পাবেন। যদি একাধিক জিমেল থাকে তাহলে তো আনলিমিটেড করতে পারবেন। এছাড়াও গুগল ফ্লো দিয়ে করতে পারেন। যেমন প্রথমে আমরা গুগল ফ্লোতে চলে যাব। আমি এখান থেকে ফ্লো লিখে সার্চ করব। প্রতিটা টুল নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা প্রতিটা টুল নিয়ে আলাদা আলাদা ভিডিও করেছি ভিডিও জেনারেট করার জন্য। এছাড়াও এলএম আরানা রয়েছে, ডিজাইন আরানা রয়েছে, কুইন এআই রয়েছে। এগুলো দিয়ে আপনারা ফ্রিতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কিছু ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে ফ্লোতে চলে যাচ্ছি এবং এখানে আমাদের 150 ক্রেডিট রয়েছে। আমি এখানে একটা ভিডিও জেনারেট করব। প্রথমে আমি এখান থেকে নিউ প্রজেক্টে যাব। ঠিক আছে, এবং ভিডিও জেনারেট করার আগেও আমরা প্রতিটা প্রম্পট ভালো করে পড়ে নেব। ঠিক আছে, প্রতিটা প্রম্পটে বিশেষ করে এই অংশটুকু অ্যাকশন, এক্সপ্রেশন এবং ডায়লগ, এই অংশটুকু আমরা ভালোভাবে পড়ে নেব। পড়ে যদি আমাদের এখানে ভয়েসের মধ্যে ডায়লগের মধ্যে কোনো পরিবর্তন করার দরকার হয় তাহলে পরিবর্তন করে নেব। আচ্ছা, যখন আমরা ভিডিও জেনারেট করব তখন আমরা এখান থেকে যে অংশটুকু বাদ দেব, শুধু মিডিয়াম শর্ট অর্থাৎ ফার্স্ট ফ্রেম অংশটুকু আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, এটুকু আমরা বাদ দিতে পারি। যেহেতু এখানে ইমেজ রেফারেন্স দিয়ে আমরা ভিডিও জেনারেট করব, ইমেজের মধ্যে আমাদের ক্যারেক্টার কোন ক্যারেক্টার কোথায় বসে আছে, কী ভঙ্গিতে বসে আছে সেটা অলরেডি ইমেজের মধ্যে আছে, সেটা আমরা বাদ দিলেও সমস্যা নেই। এরপরে অ্যাকশন, এক্সপ্রেশন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে ক্যারেক্টার কী করছে, কী বলছে, এটা থাকবে ভিডিওর মধ্যে। আমরা এখান থেকে আপাতত পুরো প্রম্পটটাই কপি করছি। এনভায়রনমেন্টটা দরকার নেই, কারণ এনভায়রনমেন্টটা এখানে কী আছে সেটা দেখাই যাচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে, ছবির মধ্যে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে শুধু ক্যারেক্টার এবং অ্যাকশন অংশটুকু নিতে পারি, অথবা ক্যামেরা মুভমেন্টটা এবং স্টাইল, এই 4টা অপশন নিতে পারি। আর ক্যারেক্টারও এখান থেকে বাদ দেওয়া যায়, যেহেতু এখানে ক্যারেক্টার শুধু একজনই আছে। তো যেহেতু এখানে একটাই ক্যারেক্টার, সেক্ষেত্রে আমরা এটাও বাদ দিতে পারি। আমরা শুধু এখান থেকে লিখব যে ফারহান ফ্রেমের মাঝখানে সোফায় বসে অলস ভঙ্গিতে বসে টিভিতে কার্টুন দেখছে। ওকে, এরপর এতটুকু আমরা নিচ্ছি প্রথম প্রম্পট থেকে। আচ্ছা, এরপর গুগল ফ্লোতে চলে আসব। এখানে আমরা স্টার্টে ক্লিক করে এই জায়গায় আমরা ফার্স্ট ফ্রেম হিসেবে আমাদের 1 নম্বর ছবিটা আপলোড করব। এখান থেকে আপলোডে ক্লিক করে 1 নম্বর ছবি হচ্ছে এইটা। ওকে, দেন এখানে আমাদের প্রম্পটটা দিয়ে দেব। এখান থেকে আমরা ফ্রেম টু ভিডিও সিলেক্ট করব এবং ল্যান্ডস্কেপ মোডটা সিলেক্ট করব। ঠিক আছে, একটা ভিডিও জেনারেট করব। ওকে, ছবিটা আপলোড হচ্ছে এখানে। ওকে, আপলোড হলো। দেন আমরা এখান থেকে ভিডিওটা জেনারেট করি। আচ্ছা, এটা আপলোড হোক, আমরা এখান থেকে 2 নম্বর শটটা গ্রোক এআইতে জেনারেট করে দেখি। 2 নম্বর শটে হচ্ছে কি, ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট এবং দেয়াল একটি ফ্ল্যাট স্ক্রিন টিভি ক্যাবিনেটের উপর রাখা আছে, যা ফ্রেমের মূল ফোকাস। অ্যাকশনের মধ্যে কি আছে, টিভি স্ক্রিনের ভিতরে কার্টুন চরিত্রগুলো খুব দ্রুত নড়াচড়া করছে এবং লাফালাফি করছে, কোনো ডায়লগ নাই, ব্যাকগ্রাউন্ড জোরে। আচ্ছা, এখানে আমরা শুধুমাত্র এতটুকু নিতে পারি, অ্যাকশন, এক্সপ্রেশন, ডায়লগ এতটুকু পর্যন্ত নিতে পারি। ক্যামেরা মুভমেন্টটাও থাকুক, স্টাইলটা থাকুক। ঠিক আছে, এতটুকু প্রম্পট কপি করলাম। আমরা চলে যাব গ্রোক এআইতে। এই ভিডিওটা জেনারেট হয়ে গেল, আমরা একটু দেখি। পারফেক্ট। আমরা এখান থেকে প্রথমে ভিডিওটাকে সেভ করে নেব। এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। ডাউনলোড 720p-তে ডাউনলোড করলাম। এটাকে আমরা 01 দিয়ে দিচ্ছি, শর্ট নাম্বার। ওকে, আমরা 2 নম্বর শর্টটা যদি গ্রোক এআইতে জেনারেট করে, আমি এখান থেকে গ্রোক এআইতে চলে যাব। গ্রোক এআই নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে।
গ্রোকেতে আসার পর আমরা প্রথমে সাইন ইন করে ফেলবো। আমাদের এখানে অলরেডি সাইন ইন করা আছে, সাইন ইন করা না থাকলে সাইন ইন করে নেবেন। দেন এখান থেকে ইমাজিনে চলে যাব। এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে রাখবো এবং অ্যাসপেক্ট রেশিও 16:9। এখানে আমরা ফ্রিতে 480p পর্যন্ত রেজুলেশনে জেনারেট করতে পারবো, ঠিক আছে, এবং ফ্রিতে 6 সেকেন্ড পর্যন্ত জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথমে ছবিটা আপলোড করব, রেফারেন্স ইমেজটা এখানে ক্লিক করে অ্যানিমেট ইমেজে ক্লিক করে 2 নাম্বার হচ্ছে এখানে আমি নেম করে দিচ্ছি, 2 নাম্বার হচ্ছে এটা আপলোড করলাম। এখানে আমরা প্রম্পটটা দিয়ে দিলাম, দেন জেনারেট। আচ্ছা, গ্রোকেটা জেনারেট হয়ে গেল, পারফেক্ট। এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার শট, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন 3 নাম্বার প্রম্পটটা দেখি একটু। এটা হচ্ছে 3 নাম্বার প্রম্পটে হচ্ছে ফারহানের এখানে একজন ক্যারেক্টার এবং এখানে ফারহানের ডায়লগ রয়েছে। তো আমি এখান থেকে যেহেতু একজন ক্যারেক্টার এগুলো নিচ্ছি না, আমি এখান থেকে অ্যাকশনটা নিলাম, অর্থাৎ ফারহান কী বলছে সেটা থাকবে, ক্যামেরা মুভমেন্ট এবং স্টাইলটা, এই 3টা অপশান নিচ্ছি, ঠিক আছে। এখানে ফারহান বলবে, ওহো ইফতারের আর কত দেরি, আমার পেটের ভিতর তো ডাইনোসর দৌড়াচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে এই ডায়লগগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। আমি এটাকে কপি করলাম, এটাকে আমরা একইভাবে গ্রোকেআই এবং প্রথমে আমরা গ্রোকেআইতে জেনারেট করে দেখি। এটা তো আমরা ডাউনলোড করলাম। এখানে প্রথমে আমরা ছবিটা আপলোড করব, অ্যানিমেট ইমেজ 3 নাম্বার ছবিটা, এখানে প্রম্পটটা পেস্ট করে দিলাম, ওকে। দেন ক্রিয়েট ভিডিও। কত দেরি, আমার পেটের ভেতর তো ডাইনোসর দৌড়াচ্ছে। আচ্ছা, আমরা এটাকেও একইভাবে ডাউনলোড করে ফেলি। এটা হচ্ছে 2 নাম্বার শট, 3 নাম্বার শট এটা। আচ্ছা, 3 নাম্বার শটটা আমরা গুগল ফ্লোতে দিয়ে দেখি কেমন হয়। এখানে দিয়ে দেখি 3 নাম্বার শটটা কীভাবে। দেন সেন্ডে ক্লিক করব, কারণ অনেক সময় দেখা যায় BO3 গ্রোকেআইয়ের ভিডিওগুলো কিন্তু BO3-র মতো এতটা রিয়েলিস্টিক হয় না। গ্রোকেআইতে ভিডিওগুলো কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়, বিশেষ করে এক্সপ্রেশনগুলো, অভিনয়গুলো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ভুল করে ফেলে। যেমন আমাদের একটু আগে যেটা জেনারেট করেছি সেখানে ফারহান যে পেটের ভিতরে হাত বুলাচ্ছে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে মনে হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে এর পরের প্রম্পটটা একটু দেখি। এই প্রম্পটের মধ্যে ক্যারেক্টার হচ্ছে ফাতেমা এখানে ঘরের মসজিদে বসে নামাজ পড়ছে। আচ্ছা, এখানে আমরা যেহেতু একজন ক্যারেক্টার, আমরা এখানেও একইভাবে অ্যাকশনটা নিতে পারি। ফাতেমা খুব সম্মানের সাথে কোরআনটি বন্ধ করে উঠে চলে যায়। কোরআনটি বন্ধ করে বলতে এখানে কোরআনটি কোথায় রাখা আছে সেটা আমরা এখানে যোগ করে দিতে পারি। যেমন ফ্রেমের মাঝখানে যায় নামাজে বসে আছে, তার সামনে ব্রেহালে কোরআন খোলা। আচ্ছা, এখানে আমরা একটু যোগ করতে পারি, ফাতেমা ফ্রেমের যায় নামাজে বসে আছে, ফাতেমা যায় নামাজে বসে আছে, এটা দিয়ে দিচ্ছি। ফাতেমা এখানে আছে, যায় নামাজে বসে আছে, এটা দিয়ে দিই। এরপর সে খুব সম্মানের সাথে প্রম্পটগুলোকে একটু চাইলে ইমেজ প্রম্পট থেকে ভিডিও প্রম্পটের মধ্যে একটু সমন্বয় করে নিতে পারেন যদি কোনো কিছু এখানে কমতি থাকে আর কি। সে খুব সম্মানের সাথে কোরআনটি বন্ধ করে উঠে চলে যায়। এরপর কোনো ডায়লগ না, এখানে এতটুকু থাকবে। আচ্ছা, ক্যামেরা মুভমেন্টও থাকুক এখানে। আমরা এইটুকু কপি করলাম, এখানে আমরা দিয়ে দেব। প্রথমে ছবিটা আপলোড করি, ছবি হচ্ছে এখানে ফাতেমার এই ছবিটা, এই শটটা দিয়ে দেব। কোনো ডায়লগ নাই, ব্যাকগ্রাউন্ডে ড্রয়িং রুম থেকে আসা কার্টুনের লাউড অ্যাকশন সাউন্ড, এতটুকু দরকার নেই, আমরা এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে। কোনো ডায়লগ নাই, যেহেতু এখানে ডায়লগ নেই আমরা এখানে ডায়লগ উল্লেখ করিনি, ঠিক আছে। দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। এই ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি এটা, ওহো ইফতারের আর কত দেরি, আমার পেটের ভেতর তো ডাইনোসর দৌড়াচ্ছে। একদম পারফেক্ট। এটাকে আমরা কিভাবে ডাউনলোড করে ফেলি। ইফতারের আর কত দেরি, আমার এটা হচ্ছে 3 নাম্বার শট, 3 নাম্বার আমরা এখানে গ্রোকেআই দিয়ে এটা জেনারেট করেছিলাম। ওহো ইফতারের আর কত দেরি, এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছি, দেখুন।
এরকম করে না স্বাভাবিকভাবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা ভিউ থ্রিডটাই ব্যবহার করব। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে এইটা, 4 নাম্বার শটটা আমরা দিলাম। সরি, 4 নাম্বার শটটা হচ্ছে ফাতেমার শটটা। 5 নাম্বার শটের মধ্যে ফাতেমা এবং ফারহান দুজনেই থাকবে। এখানে ডায়লগ আছে, ডায়লগ হচ্ছে কার? ফাতেমা বলবে, ফারহান ভাইয়া তুমি রোজা রেখে এই মারামারি কার্টুন দেখছো? ফারহান মুখ ফুলিয়ে জবাব দে, কি বলবে? তো কি করব, আমার তো খিদে পেয়েছে। আচ্ছা, এখানে ফারহান ভাইয়া না আর বলে শুধু ফারহান লেখি। ফারহান তুমি রোজা রেখে এই মারামারি কার্টুন দেখছো? এবার ফারহান বলবে তুমি কি করব, আমার তো খিদে পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয়, আমরা এখানে সে যে শর্ট লিস্টটা তৈরি করে দিল, এখানে কিন্তু সে প্রথমে যদি যে একাধিক ক্যারেক্টার থাকলে ক্যারেক্টারগুলো এখানে কিন্তু সে বিবরণ দিয়ে দিয়েছে। দেখুন, ক্যারেক্টার ওয়ানটা কে? ফারহান, 6 বছর বয়সের চঞ্চল ছেলে। এরপরে ক্যারেক্টার 2-র মধ্যে ফাতেমা, 10 বছর বয়সী মিষ্টি মেয়ে, লম্বা জামা, বেগুনি হিজাব পরা। তাহলে এখানে সে ক্যারেক্টারগুলো চিনতে পারবে যে ফারহান কে, ফাতেমা কে। এখানে অ্যাকশনের মধ্যে প্রতিটা জায়গায় ক্যারেক্টার 2, ক্যারেক্টার 1 এরকম লেখার দরকার ছিল না, তবুও সে লিখে দিয়েছে। যেহেতু এখানে ক্যারেক্টার যেমন অ্যাকশনের মধ্যে ফাতেমা, ক্যারেক্টার 2 10 বছর বয়সী মিষ্টি মেয়ে, এখানে ব্র্যাকেটে লেখা আছে। এটা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আচ্ছা থাকুক, যেহেতু সে দিয়েছে, বাট আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। এখানে ফাতেমা কি বলবে? যেমন ফাতেমা ক্যারেক্টার 2 10 বছর বয়সী মিষ্টি মেয়ে, মানে ক্যারেক্টার 2 কথা বলবে। কি বলবে? এখানে ফারহান তুমি রোজা রেখে এই মারামারি কার্টুন দেখছো। বাট এখানে যে এই জায়গায় আবার ক্যারেক্টার 2 ফাতেমার দরকার ছিল না। এখানে জাস্ট তার ভয়েসটা কেমন হবে, যেমন সফট গার্ল ভয়েস, এরপর রেসপন্সিবল, এতটুকু থাকলে হয়, এটুকু দরকার ছিল না। কারণ এখানে ক্যারেক্টার 2 10 বছর বয়সী মিষ্টি মেয়ে একবার অলরেডি আছে, এখানে আবার বলা দেওয়া হয়েছে ক্যারেক্টার 2। আচ্ছা, যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা এখান থেকে আমরা প্রথমেই যেহেতু এখানে একাধিক ক্যারেক্টার রয়েছে, এনভায়রনমেন্ট থেকে নিতে পারি। এনভায়রনমেন্ট ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2 এতটুকু কপি করলাম প্রথমে। এরপরে অ্যাকশন থেকে নেব, এখান থেকে একদম স্টাইল পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এটা জেনারেট হয়ে গেল, আমরা একটু প্লে করি। ঠিক আছে, আমরা এটাকেও সেভ করে ফেলব। এটা হচ্ছে 4 নম্বর শট। এটা হচ্ছে 5 নম্বর শট, হচ্ছে এইটা। দেন প্রম্পট এখানে দিয়ে দিব। প্রম্পটের প্রথম অংশ হচ্ছে এইটুকু, এনভায়রনমেন্ট থেকে ক্যারেক্টার পর্যন্ত। দ্বিতীয় অংশ হচ্ছে এইটুকু, অ্যাকশন থেকে। ঠিক আছে, ওকে। দেন সেন্ডে ক্লিক করব। এবং সেমটা যদি আমরা এখানে গ্রো ক্যাতে দিয়ে দেখি কেমন হয়। গ্রো ক্যাতেও আমরা একই ছবিটা আপলোড করব। অ্যানিমেট ইমেজ 5 নম্বরটা, প্রম্পট এখানে দিয়ে দিলাম। দেন সেন্ডে ক্লিক করব। সরি, এখানে প্রম্পটের 2টা অংশ। আচ্ছা, আমি পুরোটাই কপি করি। কপি করে মাঝখানের অংশ বাদ দিয়ে দেব, মাঝখানের ফ্রেম অংশটুকু বাদ দিয়ে দেব। ফার্স্ট ফ্রেম হচ্ছে এটা, ফার্স্ট ফ্রেম অংশটুকু আমার দরকার নাই, এতটুকু বাদ দিয়ে দিলাম। সেন্ডে ক্লিক করব। ওকে, আমি যদি প্লে করি। ফারহান তুমি রোজা রেখে এই মারামারি কার্টুন দেখছো? তো কি করব, আমার তো খিদে পেয়েছে। এটা একটু ফাস্ট মনে হচ্ছে, এটা একটু দেখি। ফারহান তুমি রোজা রেখে এই মারামারির কার্টুন দেখছো? তো কি করব, আমার তো খিদে পেয়েছে। একদম পারফেক্ট। আচ্ছা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, এখানে যে ফারহানের ছবিগুলোতে দেখুন, ফারহানের মাথাটা কিন্তু অনেক বড়, জায়ান্ট টাইপের মনে হচ্ছে। তো এটা হয়েছে মূলত আমরা যখন ক্যারেক্টার পোর্ট্রেট জেনারেট করেছিলাম তখনই মাথাটা বড় ছিল। আমরা এখানে পোর্ট্রেট জেনারেট করার সময় আরও 2-1বার ট্রাই করলে হয়তো ঠিক হতো। এই ছবিটার মধ্যে দেখুন, যেহেতু আমরা এই ছবিটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বাকি ছবিগুলো জেনারেট করেছি, সেক্ষেত্রে প্রতিটা ছবিতে কিন্তু মাথাটা বড় আসছে। তো আমরা যখন পোর্ট্রেটটা জেনারেট করেছি তখন আমরা চাইলে প্রম্পটের মধ্যে লিখে দিতে পারতাম যে মাথাটা যেন খুব বেশি বড় না হয়, অর্থাৎ শরীর অনুপাতে যেন মাথাটা থাকে। এই বিষয়টা উল্লেখ করে দিলে মাথাটা শরীর অনুপাতে ছোটোই থাকতো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মাথাটা যেহেতু বড়, আমরা এখানে ছবিগুলো অলরেডি জেনারেট করে ফেলেছি।
এটা খেয়াল রাখবেন যেন যখন ক্যারেক্টারগুলো জেনারেট করবেন বা ইমেজগুলো জেনারেট করবেন, একটা পারফেক্ট ইমেজ পাওয়ার জন্য অনেক সময় কয়েকবার ছবি জেনারেট করতে হয়, অনেকবার ট্রাই করতে হয়, অথবা প্রম্পট চেঞ্জ করে ট্রাই করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে এইটাই ইউজ করবো, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর শট, 5 নম্বর শট। ওকে, এরপর 6 নম্বর শটেও একই এনভায়রনমেন্ট, একই ক্যারেক্টার, এখানে জাস্ট ডায়লগটা যোগ করা হয়েছে। এরপর ফাতেমাকে বলবো, রোজা রেখে সারাদিন টিভি দেখা তো অনর্থক কাজ, এতে রোজার স্বভাব কমে যায়, চলো মাকে সাহায্য করি। ঠিক আছে, একই ছবি আমরা ব্যবহার করবো এখানে 6 নম্বর ইমেজের মধ্যে। আমরা এখান থেকে একইভাবে পুরোটাকে কপি করে গুগল ফ্লোতে দিয়ে দিতে পারি, ফ্লোতে, যেহেতু আমাদের একই ইমেজটা। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে ভিডিওটা একটু প্লে করে দেখি। তুমি রোজা রেখে ফারহান, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই ভিডিওটার লাস্ট ফ্রেমটাকে কপি করে আমরা ভিডিওটাকে লং করতে পারি, অর্থাৎ দ্বিতীয় ডায়লগটাকেও এই ভিডিওর সাথে মিলিয়ে ফেলতে পারি। এতে করে ভিডিওটা মনে হবে জানি একসাথে লং ভিডিও মনে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটার লাস্ট ফ্রেমের একটা স্টিল ইমেজ ক্রিয়েট করে সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে পরের ভিডিওটা জেনারেট করতে পারি, যেমন যেখানে ভিডিওটার ডায়লগটা শেষ হয়েছে। তো কি করব, আমার তো খিদে পেয়েছে। এখান থেকে আমরা এই ছবিটাকে ফার্স্ট ফ্রেম হিসেবে ব্যবহার করে পরের ভিডিওটা জেনারেট করতে পারি, তাহলে ভিডিওটা লং ভিডিও মনে হবে। এখানে আলাদা করে 2টা শর্ট মনে হবে না, ঠিক আছে, একটাই শর্ট মনে হবে। এই কাজটি করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড করা ভিডিওটার একটা ছবি করব, চাইলে একটা স্ক্রিনশট নিতে পারি, অথবা অ্যাডোবি প্রিমিয়ার অথবা ক্যাপকাটে একটা ছবি ক্রিয়েট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। তো আমি এখান থেকে এটাকে জাস্ট একটা ফারহান, ইমেজ তুমি ক্রিয়েট রোজা করব। রেখে এই মারামারির কার্টুন দেখছো? তো কি করব, আমার তো খিদে পেয়েছে। এখান থেকে নেব, আমরা বিএলসি প্লেয়ার থেকে একটা ছবি ক্রিয়েট করি। ওকে, ছবিটা মাই পিক্সেলের মধ্যে পেয়ে যাব, এটাকে আমরা আপলোড করব। ঠিক আছে, আমি এখান থেকে স্টার্ট ফ্রেম মাই পিকচারের এই ছবিটাকে আপলোড করব। ঠিক আছে, এরপর এখান থেকে প্রম্পটটা দিয়ে দেব, এবং এখান থেকে আমরা ফার্স্ট ফ্রেমের এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। ডায়লগগুলো পড়ে নেবেন, প্রতিটা প্রম্পটে পড়ে নেবেন। ঠিক আছে, এবং যদি কোনো কারণে ফার্স্ট ফ্রেম থেকে কোনো কিছু সমন্বয় করতে হয় করে নেবেন ভিডিওর সাথে। ফাতেমা হেসে মিষ্টি করে ফারহানকে বোঝায়। এরপর ফাতেমা কি বলবে, রোজা রেখে সারাদিন টিভি দেখা তো অনর্থক কাজ। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করব। ওকে, আমি একটু প্লে করি। রোজা রেখে সারাদিন টিভি দেখা তো অনর্থক কাজ, এতে রোজার স্বভাব কমে যায়, চলো মাকে সাহায্য করি। রোজা রেখে আচ্ছা, এখানে মাকে সাহায্য করি, এই ডায়লগটা কিন্তু ফাতেমার ছিল। আমরা যদি একটু প্রম্পটটা দেখি, এখানে কিন্তু ডায়লগটা ফারহান দিয়ে দিয়েছে। তো এরকম ভুল হয় অনেক সময়, সেক্ষেত্রে আবার জেনারেট করে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে ডাউনলোড করে ফেলছি আপাতত। দিন টিভি দেখা তো অনর্থক কাজ, এতে রোজার স্বভাব কমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 নম্বর ফুটেজ। এভাবে আমরা সবগুলো ফুটেজ জেনারেট করে ফেলবো। জাস্ট জেনারেট করার সময় প্রম্পটটা পড়ে নেবেন, ডায়লগটা পড়ে নেবেন, এবং ভিডিও জেনারেট করার ক্ষেত্রে জাস্ট ফার্স্ট ফ্রেমে এই অংশটা বাদ দিয়ে দিতে পারেন। যদি কোনো কারণে ফার্স্ট ফ্রেম থেকে কোনো কিছু নিতে হয় সেটা দেখে নেবেন, এবং প্রতিটা শর্টের সাথে, যেমন এখন আমি 7 নম্বর শর্টটা জেনারেট করব, 7 নম্বর শর্টের ফুটেজটা, সেক্ষেত্রে আমি 7 নম্বর ছবিটা দেখে নেব। প্রথমে যে ইমেজগুলো জেনারেট করেছিলাম 7 নম্বর ইমেজটা দেখে নেব সেটা ঠিক আছে কিনা, ছবির সাথে প্রম্পটটা মিলতেছে কিনা। যেমন 7 নম্বর ইমেজ হচ্ছে এটা, এখানে কি করতেছে মা, এখানে আলুর চপগুলো সাজাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে 7 নম্বর প্রম্পটটা পড়ে নেব, এবং এখানে মা কী করতেছে, মা খুব যত্ন সহকারে আলুর চপগুলো নড়াচড়া করছে। এখানে নড়াচড়া করছে না লিখে আমরা বলবো যে প্লেটে সুন্দর মচমচে আলুর চপ সাজাচ্ছেন, এটা দিয়ে দিচ্ছি। এরপরে ব্যাকগ্রাউন্ডে গরম তেল ভাজার ছেদ শব্দ শোনা যায়। ঠিক আছে, এখানে আমরা এটুকু দিতে পারি অথবা নাও দিতে পারি, সমস্যা নেই। আর এখানে যেহেতু একজন ক্যারেক্টার, সেক্ষেত্রে আমরা চাইলে শুধুমাত্র অ্যাকশনটা নিতে পারি। যদি একাধিক ক্যারেক্টার থাকে তাহলে এনভায়রনমেন্ট
অ্যাকশন। এনভায়রনমেন্টটা নিতে পারেন, এখানে না নিলেও সমস্যা নেই। একাধিক ক্যারেক্টার থাকলেও এনভায়রনমেন্ট নিতে পারেন অথবা না নিলেও সমস্যা নেই। একাধিক ক্যারেক্টার থাকলে অবশ্যই ক্যারেক্টারগুলো নেবেন, শুধু ফার্স্ট ফ্রেমটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। আর পুরো প্রম্পটটা নিতে পারেন ভিডিওর ক্ষেত্রে, শুধুমাত্র এখান থেকে ফার্স্ট ফ্রেমটা বাদ দিয়ে পুরো প্রম্পটটা দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন। শুধুমাত্র ডায়লগগুলো পড়ে নেবেন, যদি চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এভাবে আমরা যে ইমেজগুলো জেনারেট করেছি সেই ইমেজগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে সবগুলো ভিডিও জেনারেট করে ফেলবো। তো আমি ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, আমরা সবগুলো ভিডিও জেনারেট করে ফেললাম। আমি যদি এই ভিডিওগুলো একটু দেখি, এখানে আমরা 1 থেকে 22 নম্বর পর্যন্ত সবগুলো ভিডিও ফুটেজ জেনারেট করলাম। এখন আমরা এই ভিডিও ফুটেজগুলোকে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে যেমন ক্যাপকাট অথবা অ্যাডোবি প্রিমিয়ারে নিয়ে জাস্ট ধারাবাহিকভাবে বসিয়ে আমরা এগুলোকে সিম্পলি এডিট করে ফেলবো। চাইলে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারি, যেমন ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা অ্যাম্বিয়েন্ট সাউন্ডগুলো, যেখানে যে শব্দগুলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো অথবা যেখানে যে শব্দটা মানায় এই ধরনের অ্যাম্বিয়েন্ট সাউন্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দাফ রয়েছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইসলামিক মিউজিকগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এর আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যেমন আমরা এই সিরিজের জন্য যতগুলো ভিডিও তৈরি করব, এই পুরো সিরিজের জন্য আমরা চাইলে একটা থিম সং জেনারেট করতে পারি। তাহলে যেখানে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া দরকার সেখানে আমরা এই থিম সংটাকে চালিয়ে দিতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হবে না, থিম সংটাও পুরো সিরিজের জন্য একটা থিম সং তৈরি হয়ে যাবে। আর থিম সংটাও আমরা একইভাবে একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। এই প্রম্পটটা দিয়ে আমরা একটা থিম সং জেনারেট করি। সেই সংটা আমরা অর্থাৎ সেই স্ক্রিপ্টটাকে আমরা সোনো এআই দিয়ে ফ্রিতে থিম সং তৈরি করতে পারি। যেমন আমরা এখানে লিখলাম যে তুমি একজন প্রফেশনাল ইসলামিক নাশিদ, লিরিক্স এবং চিলড্রেন কার্টুন থিম সং রাইটার হিসেবে কাজ করবে। তাকে একটা রোল দিলাম, তার কাজটাকে সেটা বলে দিলাম ইসলামিক এডুকেশনাল কার্টুন সিরিজের জন্য সুন্দর ও মনে রাখার মতো থিম সং তৈরি করা। এখানে আমরা তাকে কিছু ইনফরমেশান দিলাম যে কার্টুন ভিডিওটা কেমন হবে। কার্টুন টাইপটা হচ্ছে ইসলামিক এডুকেশনাল কার্টুন ফর চিলড্রেন, এবং এখানে মেইন ক্যারেক্টার যেটা আমরা যে সিরিজের মেইন ক্যারেক্টার ফারহান সেটা উল্লেখ করে দিলাম। এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন, যে প্রধান চরিত্র যেটা সেটার নাম দিয়ে দিবেন। এরপর আমরা এখানে টার্গেটেড অডিয়েন্স দিলাম 5 থেকে 12 বছর বয়সী শিশুরা এই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। ওদের সাথে যায় এরকম একটা থিম সং সে যেন তৈরি করে দেয়। থিমটা হবে ইসলামিক শিক্ষা, ভালো আচরণ, কোরআন ও হাদিসের শিক্ষা শিশুদের কাছে সহজভাবে উপস্থাপন করা। অথবা এখানে নৈতিক শিক্ষা দিতে পারি আমরা, এখানে নৈতিক শিক্ষা, ভালো আচরণ, সত্যবাদিতা বা নৈতিক শিক্ষাগুলো দিতে পারি। ইত্যাদি। আচ্ছা, এরপর এখানে এই কার্টুন সিরিজের প্রধান চরিত্র ফারহান, 6 বছর বয়সী, বয়সটা উল্লেখ করে দিলাম, একজন ভালো ভদ্র ছেলে। থিম সঙের মধ্যে লিরিক্সের মধ্যে ফারহানের ভালো গুণগুলো তুলে ধরতে হবে। আমরা এখানে লিরিক্সটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। আপনি চাইলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন অথবা বাদ দিতে পারেন। যেমন এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিলাম যে ফারহান সত্য কথা বলে, ফারহান বাবা মায়ের কথা শুনে, ফারহান ভালো কাজ করতে ভালোবাসে, বন্ধুদের সাহায্য করে, ইসলামী শিক্ষা শিখতে পছন্দ করে। এই ধরনের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে এগুলোকে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। গানের মাধ্যমে বোঝানো হবে যে ফারহানের সাথে থাকলে শিশুরা ভালো গুণ শিখতে পারবে। এরপরে এখানে গানের যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো আমরা উল্লেখ করে দিলাম। মোট 2 থেকে 3টি থিম সং তৈরি করবে, সেই জন্য আমাকে 2-3টা ভিন্ন ভিন্ন থিম সং তৈরি করে দেয়। প্রতিটি থিম সঙের মধ্যে 6 থেকে 8 লাইন রাখতে বলেছি আমরা, এবং লিরিক্স হবে সহজ, ছন্দময়, আনন্দময় এবং শিশুদের জন্য মনে রাখার মতো। লিরিক্সের মধ্যে ফারহান নামটি স্বাভাবিকভাবে ব্যবহার করা হবে, ফারহানের নামটা উচ্চারণ করা হবে। গানটি যেন চিলড্রেন্স কার্টুন ইন্ট্রো সং অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ড হিসেব করে ব্যবহার করা যায়। লিরিক্স ভালো কাজ, সত্যবাদিতা, দয়া, ইসলামিক মূল্যবোধ ইত্যাদি থাকবে লিরিক্সের মধ্যে। আচ্ছা, এরপরে স্টাইল রিকোয়ারমেন্টস। আমরা যখন সোনো এতে গানটা জেনারেট করবো তখন সেখানে একটা স্টাইল লিখতে হয়, সেই স্টাইলটা যেন সে তৈরি করে দেয়। প্রতিটি থিম সঙ্গের পরে একটি স্টাইল প্রম্পট লিখে দিবে, যা এআই মিউজিক জেনারেটর যেমন সোনো এআইতে ব্যবহার করা যাবে, ঠিক আছে। এবং এখানে আমরা স্টাইল লেখার সময় এই নিয়মগুলো অনুসরণ করবে, যেহেতু এটা ইসলামিক কার্টুন জন্য থিম সং, সেজন্য আমরা এখানে এই বিষয়গুলো উল্লেখ করে দিলাম, ঠিক আছে। স্টাইলটা কীভাবে লিখবে, তো আউটপুটটা কীভাবে দেবে সেটা আমরা বলে দিলাম। প্রতিটা সং লিখবে, তারপর লিরিক্সটা লিখে দেবে, তারপর স্টাইল প্রম্পটটা দেবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করবো। আপনি আপনার মতো করে চাইলে এটাকে এডিট করে নিতে পারেন। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে দিয়ে দেবো হচ্ছে একইভাবে গুগল এআই স্টুডিও চলে যাবো অথবা চ্যাটজিপিটি দিতে পারি, একই কথা। আমি গুগল এআই স্টুডিও চলে যাচ্ছি। এখানে জাস্ট আমরা দিয়ে দিব, এখান থেকে আমরা জেমিনি 3.1 এটা সিলেক্ট করলাম,
ওকে, জেমিনি 3.1 আপনারা যখন অনেকক্ষণ চ্যাট করবেন তখন কিন্তু কোটা শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি শেষ হয়ে যায় তখন এখান থেকে মডেলটা চেঞ্জ করে আগের যে মডেলটা, যেমন 2.5 মডেলটা, এটা দিয়ে দিবেন। তাহলে আপনি একই কনটেক্সটের মধ্যে একই পেজের মধ্যে আবার চ্যাট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম, দেন রানে ক্লিক করব। তাহলে সে আমাকে কয়েকটা ভিন্ন ভিন্ন থিম সং তৈরি করে দিবে স্টাইল প্রম্পট সহ। ওকে, এই দেখুন সে আমাকে বললো যে একজন প্রফেশনাল ইসলামিক নাশিদ লিরিসিস্ট এবং চিলড্রেন্স কার্টুন থিম সং রাইটার হিসেবে আমি ফারহানকে নিয়ে 3টি আনন্দময় শিক্ষণীয় থিম সং তৈরি করেছি। আচ্ছা, প্রথমটা হচ্ছে সবার প্রিয় ফারহান, মুখে তার হাসির বান, সত্য কথা বলে সে, গায়ে সে খুশির গান, আব্বু আম্মুর কথা শুনে বন্ধুদের করে সাহায্য। আচ্ছা, আরেকটা দেখি, কোরআন পড়ে হাদিস শিখে আমাদের ফারহান, সবার সাথে করে সে সুন্দর আচরণ, মিথ্যা কবু বলে না, সত্য পথে চলে, বাবা মায়ের বাধ্য সে, সবার কথা শুনে। এটা আমার কাছে ভালো লাগতেছে, এটা নিতে পারি আমরা। তবে এর থেকে প্রথমে লিরিক্সটা নিলাম, এরপরে স্টাইল প্রম্পটটাও কপি করলাম। ঠিক আছে, আমরা চলে যাব সুনাইয়াতে। সুনাইয়াতে আমরা প্রতিদিন 5টা করে গান জেনারেট করতে পারবো ফ্রিতে। ঠিক আছে, আমরা এখানে সুনাইয়াতে ওপেন করলাম, সাইন ইন করে নেব প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। ওকে, দেন এখান থেকে আমরা এই দেখুন আমরা 50 ক্রেডিট পেলাম। 50 ক্রেডিট দিয়ে আমরা 5টা করে 5 বারে 10টা গান জেনারেট করতে পারবো। আচ্ছা, আমি এখানে প্রথমে ক্রিয়েটে ক্লিক করব, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। লিরিক্সের মধ্যে আমরা প্রথমে লিরিক্সটা পেস্ট করে দেব এটা, তারপর স্টাইলের মধ্যে আমাদের স্টাইল প্রম্পটটা দিয়ে দেব এইটা। ঠিক আছে, আমরা এখান থেকে মোর অপশনের মধ্যে কী আছে দেখি। ভোকাল জেন্ডারটা আমরা ফিমেল দিয়ে দিলাম, লিরিক্স মোডটা নর্মাল থাকুক। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এই দেখুন এখানে আমাদের 4টা গান জেনারেট হচ্ছে, তার মধ্যে এই 2টা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং এই 2টা ডাউনলোড করার জন্য আমাদেরকে আপগ্রেড করতে হবে, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা প্ল্যান পারচেস করতে হবে। পারচেস করলে আমরা এই উপরে 2টা, এগুলো নতুন যে মডেলটা রয়েছে এআই মডেল, সোনো এআইয়ের নতুন মডেল দিয়ে তৈরি করা হয়েছে ভার্সন 5 দিয়ে, আর এই 2টা হচ্ছে ভার্সন 4.5 দিয়ে। এগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এই 2টা ডাউনলোড করার জন্য আমাদেরকে আপগ্রেড করতে হবে, অর্থাৎ প্ল্যান কিনতে হবে। তো আমরা গানগুলো একটু শুনি, আমি এটা একটু প্লে করি। কোরআন পড়ে হাদিস শেখে আমাদের ফারহান, সবার সাথে করে সে যে সুন্দর আচরণ। কোরআন পড়ে হাদিস শেখে এটা একটু দেখি। কোরআন পড়ে হাদিস শেখে আমাদের ফারহান, সবার সাথে করে সে যে সুন্দর আচরণ, মিথ্যে কভু বলে না, সত্য পথে। আচ্ছা, আমরা এগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আবার জেনারেট করতে পারেন, যেহেতু এখানে 50 ক্রেডিট পাবেন প্রতিদিন, তো সেক্ষেত্রে আপনি 5 বার জেনারেট করতে পারবেন। আমি এটা একটু প্লে করি। কোরআন পড়ে হাদিস শেখে আমাদের ফারহান, সবার সাথে। আচ্ছা, আমি আবার জেনারেট করি, আমার কাছে এগুলো ভালো লাগছে না। ওকে, আমরা আরও 4টা গান জেনারেট করলাম, আমি এটা একটু প্লে করি। কোরআন পড়ে হাদিস শেখে আমাদের ফারহান, সবার সাথে করে সে যে সুন্দর আচরণ। এটা একদম পারফেক্ট, তবে এখানে বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এই গানটা ডাউনলোড করব। আমরা চাইলে এটার যে মিউজিকটা সেটা ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। আমি এটাকে এখান থেকে MP3-তে ডাউনলোড করে ফেলবো। ওকে, তো থিম সং জেনারেট করার পর আমরা এখন চলে যাব ক্যাপকাট অথবা অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে আমরা ভিডিওটাকে এডিট করে ফেলবো, অর্থাৎ একটার পর একটা ফুটেজ বসিয়ে আমরা ভিডিওটাকে রেডি করে ফেলবো। তো আমরা চলে যাচ্ছি ক্যাপকাটে, এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেব, দেন আমরা ফুটেজগুলোকে প্রথমে এখানে ইম্পোর্ট করব। ওকে, এরপর আমরা এখান থেকে 1 নাম্বার ফুটেজটা প্রথমে বসিয়ে দেব টাইমলাইনে,
এবং এখানে যে ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে এটাকে আমরা চাইলে একটু জুম করে এটাকে মুছে ফেলতে পারি। আমরা এখান থেকে জাস্ট স্কেলটা বাড়িয়ে জুম করে ওয়াটারমার্কটা মুছে ফেলবো। ওকে, দেন আমি একটু প্লে করি। আচ্ছা, আমি এটা এতটুকু পর্যন্ত কেটে নেব, পরের অংশটুকু ডিলিট করে দেব। দেন এই ফুটেজটা, টিভির ফুটেজটা নিয়ে আসব এবং এটা আমরা এখান থেকে এবং এটার অডিওটাকে আমরা প্রথমে এক্সট্রাক্ট করে নেব। অডিও অংশটুকু রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অডিও থেকে অডিওটাকে এক্সট্রাক্ট করে নেব। দেন এতটুকু অংশ আমরা কেটে ফেলবো, পরের অংশটুকু কেটে এরপরে 3 নম্বর ফুটেজটা নিয়ে আসব। ঠিক আছে, 2 নম্বর ফুটেজটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। 3 নম্বরটাকেও আমরা একইভাবে ওয়াটারমার্কটাকে বড় করে রিমুভ করে ফেলবো। অথবা আমরা চাইলে প্রথম ফুটেজটার অ্যাট্রিবিউটস কপি করে এটার মধ্যে পেস্ট করতে পারি। জাস্ট কপি অ্যাট্রিবিউটস এবং পেস্ট অ্যাট্রিবিউটস। ঠিক আছে, এবং এই ফুটেজটা আমরা এখান থেকে শুরু করব, এতটুকু রেখে বাকিটুকু প্রথম অংশটুকু কেটে ফেলবো। ঠিক আছে, দেন আবার প্লে করি। এবং এতটুকু পর্যন্ত আমরা কেটে ফেলবো পরের অংশটুকু। দেন 4 নম্বর ফুটেজটা নিয়ে আসব। দেন এটা যদি আমরা একটু প্লে করি, তুমি রোজা রেখে এই মারামারির কার্টুন দেখছো? এরপর আমরা এই ভিডিওটার সাউন্ডটাকে এক্সট্রাক্ট করে এটার আমরা শেষের দিকে একটু ফেড আউট করে দেব। ঠিক আছে, ফারহান, তুমি রোজা রেখে এই মারামারির এরপর এখানে কার্টুন ডায়লগ দেখছো? শুরু হবে। আমরা এটাকেও একটু জুম করে একইভাবে ওয়াটারমার্কটা মুছে দেব। তো কি করব? এবং এখানে আমার তো এই খিদে ডায়লগটা পেয়েছে। আমরা এখানে এই ভিডিওটার একদম শেষ ফ্রেম থেকে পরের ভিডিওটা জেনারেট করেছিলাম। এই জায়গা থেকে আমরা ঠিক এই জায়গায় কার্সরটা রেখে পরের অংশটুকু ডিলিট করে এখান থেকে পরের ভিডিওটা আমরা জোড়া লাগিয়ে দেব। ঠিক আছে, ঠিক এতটুকু কেটে ফেলবো। ঠিক আছে, এরপর আমরা একইভাবে প্রথম ভিডিওটাকেও পরের ভিডিওটাকে একইভাবে জুম করে ফেলবো। আমরা চাইলে এটার অ্যাট্রিবিউটস কপি করতে পারি। কন্ট্রোল শিফট সি প্রেস করে এখানে কন্ট্রোল শিফট বি প্রেস করলে পেস্ট হয়ে যাবে। এখন যদি একটু প্লে করি, এই দেখুন এখন একদম সিমলেস মনে হচ্ছে, একদম পারফেক্ট। আমার তো খিদে পেয়েছে। রোজা রেখে সারাদিন টিভি দেখা তো অনর্থক কাজ, এতে রোজার সওয়াব কমে যায়। চলো মাকে সাহায্য করি। এরপরে আমরা এখান থেকে এই ফুটেজটা নিয়ে আসবো, 7 নম্বরটা। এটাকেও আমরা একইভাবে অ্যাট্রিবিউটস পেস্ট করে দেব, জুম করে ফেলবো এবং এই ফুটেজটা আমরা রাখবো হচ্ছে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এরপরে 8 নম্বর ফুটেজটা নিয়ে আসবো। আম্মু, আজকে আমার প্রিয় আলুর চপ। এবং এখানে আমরা আগের ফুটেজটার সাউন্ডটাকে এক্সট্রাক্ট করে এই ফুটেজের মধ্যে একটু বাড়িয়ে দিতে পারি। দেন শেষের দিকে একটু ফেড আউট করে দেব যাতে করে পরের ফুটেজটার সাথে মিলে যায়, অর্থাৎ সিমলেস মনে হয়। আম্মু, ঠিক আছে, আমার প্রিয় আলুর চপ। হ্যাঁ বাবা, আর এক চপ। আচ্ছা এখানে আমরা ডায়লগের দ্বিতীয় অংশে আরেকটা ফুটেজ জেনারেট করেছিলাম। হ্যাঁ বাবা, আর 1 ঘন্টা ধৈর্য ধরো। 9 নাম্বারটা। প্রিয় আলুর চপ। হ্যাঁ বাবা। ওকে, এইগুলোকে আমরা একইভাবে জুম করে দেব। এটাকেও কপি পেস্ট করে জাস্ট জুম করে দেব। হ্যাঁ। আলুর চপ। হ্যাঁ বাবা, আর 1 ওকে, ঘন্টা এখন ধৈর্য একদম ধরো। পারফেক্ট।
দেন আমরা এর পরের ফুটেজটা নিয়ে আসবো। দুনিয়ার সবচেয়ে মজার খাবার। ফারহান, তোমার মুখ খাবার। ওকে, এভাবে আমরা সবগুলো ফুটেজ একটার পর একটা বসিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে ফুটেজগুলো বসানোর পরে চাইলে বিভিন্ন অ্যাম্বিয়েন্ট সাউন্ডগুলো ব্যবহার করতে পারি, সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারি। তো আমি ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি, ফুটেজগুলো বসিয়ে দেন আমরা এখানে জাস্ট একটার পর একটা বসিয়ে দেব। এরপর আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। ওকে, আমরা সবগুলো ফুটেজ বসিয়ে ফেললাম একটার পর একটা। দেন এখানে যে আমরা থিম সংটা জেনারেট করেছি, থিম সংটা নিয়ে এসেছি। থিম সংটা আমরা চাইলে ভিডিও শুরুতে কয়েকটা ফুটেজ দিয়ে, অর্থাৎ একটা ইন্ট্রোর মতো করে কয়েকটা ফুটেজ একটু স্পিড বাড়িয়ে দিয়ে তৈরি করতে পারি, অথবা ভিডিও শেষে যখন আমরা এখানে বিভিন্ন ক্রেডিট টেক্সটগুলো দেব তখন আমরা চাইলে এই যে থিম সংটা ব্যবহার করতে পারি, অথবা ভিডিওর মাঝখানে যদি কোনো মিউজিক দেওয়ার দরকার হয় তখন আমরা এই থিম সংটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি যদি প্রথম থেকে একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি জাস্ট এই ফুটেজটা রেখেছি, প্রথম ফুটেজটা। ও টিভি ছাড়লো, টিভিতে কার্টুন চলতেছে। ওকে, ওহো, ইফতারের আর কত দেরি? আমার পেটের ভেতর তো ডাইনোসর দৌড়াচ্ছে। এখানে আমরা টিভিতে যে কার্টুনটা চলতেছে সেই কার্টুনের সাউন্ডটা এখানে এই ফুটেজের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিয়েছি। এখানে আমরা জাস্ট ভলিউমটা কমিয়ে ইয়েটা দিয়ে দিয়েছি, কার্টুনের সাউন্ডটা, যাতে করে বোঝা যায় এখানে টিভি চলতেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এই ফুটেজটা, আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এই ফুটেজটা আসার আগে টিভির দৃশ্যটাকে আরেকটা বার দেখাতে পারি। 1 সেকেন্ড দেখালে হবে। জাস্ট দুইটা ফুটেজ, একটা সিন থেকে অন্য সিনে যাওয়ার সময় আমরা এখানে ট্রানজিশন হিসেবে টিভির ফুটেজটা দেখাতে পারি। ঠিক আছে, আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি পেস্ট করে জাস্ট দুইটা ফুটেজের মাঝখানে 1 সেকেন্ড দেখাবো। এতটুকু দেখালে চলবে। একটু দেখে দিই। ঠিক আছে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে কার্টুনের যে সাউন্ডটা সেটা দিয়ে দিয়েছি, একদম একটু সফট করে, যাতে করে বোঝা যায় যে ফাতেমা এখানে কার্টুনের শব্দে কোরআন বন্ধ করে চলে যাচ্ছে ফারহানের কাছে। ফারহান, তুমি রোজা রেখে এই মারামারির কার্টুন। এখানে আমরা জাস্ট সাউন্ডটাকে একটু কমিয়ে দিতে পারি, ফেড আউট করে দিতে পারি। তুমি রোজা রেখে এই মারামারির কার্টুন দেখছো? তো কি করব, আমার তো খিদে পেয়েছে। রোজা রেখে সারাদিন টিভি দেখা তো অনর্থক কাজ, এতে রোজার সওয়াব কমে যায়। চলো মাকে সাহায্য করি। আচ্ছা, এখানে চলো মাকে সাহায্য করি ডায়লগটা ছিল কিন্তু ফাতেমার, তো ভিডিও জেনারেট করার সময় এখানে ভুল করা হয়েছে, এখানে ডায়লগটা ফারহানকে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, কমে যায়। চলো মাকে সাহায্য করি। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা এখানে ট্রানজিশনটাকে একটু স্মুথ করার জন্য, এখানে ট্রানজিশনটা স্মুথ হবে, প্লাস এখানে ভুলটা আমরা রিকভার করতে পারবো। সেটা হচ্ছে মাকে সাহায্য করে যখন বলবে ডায়লগটা থাকবে, আমরা যে কার্ড দেবো, এখানে যে কার্ড মানে হচ্ছে ফুটেজটা আগে চলে আসবে, পরের ফুটেজটা আগে চলে আসবে। তো আমরা এখানে প্রথমে অডিওটাকে এক্সট্রাক্ট করে চলো, এখানে চলো থেকে এইটুকু কেটে ফেললাম। মাকে সাহায্য করে যখন বলবে মায়ের ছবিটা আগে চলে আসবে, ভিডিওটা আগে চলে আসবে এখানে। চলো মাকে সাহায্য করি। ওকে, আম্মু, আজকে আমার প্রিয় আলুর চপ। হ্যাঁ বাবা, আর 1 ঘন্টা ধৈর্য ধরো। আচ্ছা, এখানে আমরা আরও কয়েকটা ডায়লগ অ্যাড করলে ভালো হতো। এখানে আমরা জাস্ট স্ক্রিপ্টে যেভাবে লেখা ছিল সেভাবে জেনারেট করে ফেলেছি। আজকে আমার প্রিয় আলু চপ, এখানে মা কিছু কথা বলবে, এরপর ফারহান আরও কিছু কথা বলবে, তাহলে এটা আর একটু রিয়েলিস্টিক মনে হতো। জাস্ট মা এখানে একটা ডায়লগ দিয়ে চলে গেল, খুব বেশি ন্যাচারাল মনে হচ্ছে না। ঠিক আছে, আমরা একটু পরের দিকে যাই। আচ্ছা, এখানে এই ফুটেজে যখন যাচ্ছে, আমি চাচ্ছি এখানে একটা এখানে জাস্ট মা আলু চপগুলো টেবিলে রেখে চলে গেল। তো এখানে আমরা একটা ব্ল্যাক ফেড আউট দিতে পারি, জাস্ট এরকম ব্ল্যাক ফেড দিলে জাস্ট ব্ল্যাক হয়ে পরের সিনটা আসবে। দুনিয়ার সবচেয়ে মজার খাবার। এখানে ভিডিও জেনারেট করার সময় এখানে এই ট্যাক্সটা ভিডিওর সাথে চলে আসছে। আমরা চাইলে এখানে দুনিয়ার সবচেয়ে মজার খাবার এই ট্যাক্সটা এখানে দিয়ে দিতে পারি, এই ট্যাক্সটাকে আমরা ঘুরে ফেলতে পারি। ঠিক আছে, তো সেটা আমি আর করছি না, আমি সামনের দিকে যাচ্ছি। মজার খাবার। ফারহান,
তোমার মুখে কি? তুমি কি চপ খেয়ে ফেলেছো? না আপু, আমি কিচ্ছু খাইনি আপু, এমনি ঘ্রাণ নিচ্ছিলাম। কিন্তু আমার তো তোমাকে সন্দেহ হচ্ছে। ঠিক আছে চলো, বাবা আসছে মনে হয়। ফারহান, কেমন কাটছে তোমার আজকের রোজা? আমি ভুলে খেয়ে ফেলেছিলাম, তারপর আপু বকা দিবে ভেবে মিথ্যা কথা বলেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ভুল করে খেয়ে ফেললে রোজা ভেঙে যায় না বাবা, কিন্তু রোজা রেখে মিথ্যা বলা এবং অনর্থক কাজ করা যাবে না। আমাদের প্রিয় নবীজি বলেছেন, কেউ যদি ভুলে খেয়ে ফেলে তবে সে যেন রোজা পূর্ণ করে, কারণ আল্লাহই তাকে খাইয়েছেন। কিন্তু আমি যে মিথ্যা বলে ফেললাম, এখন আমার কি হবে? আল্লাহ কি আমার উপর রাগ করবেন? তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ অনেক দয়ালু, তিনি তওবা করলে মাফ করে দেন। হে আল্লাহ, আমি আর মিথ্যা বলবো না, আমাকে ভালো ছেলে বানিয়ে দিন, আমিন। আর 5 মিনিট পরে ইফতারের সময় হবে। আমরা কি 5 মিনিট বসে থাকবো আব্বু? না বাবা, আমাদের প্রিয় নবী বলেছেন এই সময়ে দোয়া কবুল হয়। চলো আমরা সবাই মিলে দোয়া করি। এখানে আমরা একদম শেষের দিকে থিম সংটা নিয়ে আসতে পারি, জাস্ট ফেডিং করে আসবে, একটু প্রথম দিকে ফেডিং করে নিয়ে আসতে পারি। কবুল হয়। চলো আমরা সবাই মিলে দোয়া করি। আমরা সবাই মিলে দোয়া করি। হাদিস শেখে আমাদের ফারহান, সবার সাথে করে সে এখানে আমরা জাস্ট ক্রেডিট যেসব টেক্সটগুলো সেগুলো দিয়ে দিতে পারি এবং ফারহানের ভিডিও অন্যান্য ফুটেজগুলো থেকে জাস্ট স্পিড বাড়িয়ে ফারহান দুষ্টামি করছে, খেলা করছে, এই ধরনের ফুটেজগুলো একটার পর একটা দিয়ে দিতে পারি। তো সেটা আমি আর এখানে করছি না, ঠিক আছে। এবং মাঝখানে যদি কোনো থিম, কোনো মিউজিক দরকার হয় তখন আমরা এই গানটা থেকে, থিম সংটা থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি, ঠিক আছে। একটু সাউন্ড কমিয়ে দিয়ে দিলে এটা ভিডিওর সাথে ম্যাচ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা, এখানে যে ভয়েসগুলো রয়েছে, ভয়েসগুলো কিন্তু যেহেতু আমরা প্রতিটা ফুটেজ আলাদা আলাদা করে জেনারেট করেছি, যদিও ভয়েসগুলো প্রতিটা ফুটেজের ভয়েসটা কিছুটা কাছাকাছি রয়েছে, ফারহানের প্রতিটা ডায়লগ এক একটা ফুটেজে খুব বেশি যে রয়েছে, পার্থক্য রয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না, কাছাকাছি রয়েছে। তবুও এক একটা ফুটেজে ডায়লগটা, কণ্ঠটা এক রকম মনে হচ্ছে। দেখুন বাবার কণ্ঠটা বিশেষ করে এখানে কেমন একরকম, কাটছে তোমার? এখানে একরকম। তো যদি আপনি প্রফেশনালি এরকম কার্টুন তৈরি করতে চান তাহলে ভয়েস ওভারটা নিজে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে প্রতিটা ক্যারেক্টারের, মেইন ক্যারেক্টার এবং বাবা মা যে ক্যারেক্টারগুলোর ভয়েস সবসময় মানে ভিডিওতে সবচেয়ে বেশি থাকে সেগুলো নিজে দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট প্রথমে ভিডিওটা রেডি করে ফেলবেন, দেন আপনারা চাইলে অডাসিটি দিয়ে ভয়েস ওভার রেকর্ড করতে পারেন। এখান থেকে জাস্ট রেকর্ড দিয়ে এখান থেকে প্রতিটা ক্যারেক্টারের ভয়েসগুলো প্লে করে যখন যে ক্যারেক্টারের ভয়েস আসবে সেটা নিজে রেকর্ড করবেন এবং সেগুলোকে এখানে জাস্ট ইনসার্ট করে দেবেন। এই ভয়েস, এই ডায়লগগুলোকে রিপ্লেস করে দেবেন, এগুলো ডিলিট করে সেগুলো বসিয়ে দেবেন। তাহলে পুরো ভিডিওতে ভয়েসটা একই রকম থাকবে, অর্থাৎ কনসিস্টেন্সি মেনটেন করা হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ধরনের কার্টুন ভিডিওগুলো এআই দিয়ে জেনারেট করবেন। এখানে আমি যেহেতু এটা টিউটোরিয়াল পারপাসে ভিডিওটা আমি খুব বেশি সময় দিইনি, ফাস্ট করার চেষ্টা করেছি, স্ক্রিপ্টকে এত বেশি এডিট করিনি। বাট যখন আপনি স্ক্রিপ্ট জেনারেট করবেন সেই স্ক্রিপ্টটাকে আরও নিজের মতো করে এডিট করে নেবেন, নিজের মতো করে তৈরি করে নেবেন, তারপর ফুটেজগুলো জেনারেট করবেন। ভয়েস ওভার যখন ডায়লগগুলো থাকবে সেই ডায়লগগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।